চল। তো আমরা নেক্সট পড়েছিলাম আকবর, আর আকবরের মিলিটারিটা বাকি আছে, আর আলাউদ্দিন খলজির মিলিটারিটা বাকি আছে। ওটা আমি পরে করাবো, কারণ দুটো কারণ আছে একটা। এখন আমরা পড়বো জাহাঙ্গীর, ঠিক আছে? জাহাঙ্গীরের টাইম পিরিয়ড কত ছিল? 1600 থেকে কি বলছিস তোরা? কত টাইম পিরিয়ড কত ছিল? 22 বছর করেছিল, 27 বছর। হ্যাঁ, 27। ঠিক। এইবার তো আকবরের আমরা কি পড়েছিলাম? অনেক কিছু পড়েছিলাম। আকবরকে দ্য গ্রেট আকবর বলা হয়, তার কারণ ছিল অনেক কিছু। তো আকবরের কাছে সব কিছুই ছিল, কিন্তু ছিল না শুধু একটা, কি জিনিস? শিক্ষা আর একটা ছেলে, বাচ্চা। তা আকবরের বাচ্চা ছিল না, ঠিক আছে? এই জন্য আকবর মানে ধর্ম দিক দিয়ে অনেক সুফি সন্ত, অনেক মানে পীরেদের কাছ থেকে, তারপর অনেক আমাদের যারা ধার্মিক গুরু তাদের কাছে আকবর কী করতো? মানে প্রার্থনা করতো। তো আকবর কী করেছিল না, ফতেপুর সিক্রি পাহাড়ের কাছে সালিম চিস্তির যে দরগা আছে, তাই তো? সালিম চিস্তির দরগা যে এবারে প্রার্থনা করে যেন তার একটা পুত্র সন্তান লাভ হয়, এবং কি তারপরেই তার একটা পুত্র সন্তান লাভ হয়, যার নাম হয় কি? যেহেতু সালিম চিস্তি দরগা থেকে মানে প্রার্থনা করেছিলাম, সেলিম চিস্তি তাকে আশীর্বাদ করেছিল যে তোমার একটা সন্তান হবে, ঠিক আছে, খুবই শীঘ্রই। আর তারপরেই তার সন্তান হয়, তখনই খুশি হয়ে তার সন্তানের নাম দেন কি? সেলিম। আর এই সেলিমেরই পরে নাম হয়ে যায় কি? জাহাঙ্গীর, ঠিক আছে? তো আমরা জাহাঙ্গীর পয়েন্ট দেবো। এটা বন্ধ করে দিত, ওই লাইট চোখাটা পুরো বেশি আসছে। তো এই জাহাঙ্গীরের মা কে ছিলেন? জাহাঙ্গীরের মা কে ছিলেন? কে? ওনার মা ছিলেন, যার নাম ছিল আমরা হারকাবাই, তাই না? আগে তো লিখছিলাম না? ইনি একজন রাজপুত মহিলা ছিলেন, ঠিক আছে? আসল নাম ছিলেন হারকাবাই, বললাম না আগের দিন। তো হারকাবাইয়েরই মেয়ে ছিলেন, হারকাবাইয়েরই ছেলে ছিলেন কে? তার পুত্র লাভ হয়। যখন আকবর চাই যে আমি একজন পুত্র লাভ করব, তখন ও এই যে রাজপুত মহিলা হারকাবাইকে বলে, তাই না, যে তার সাথে তিনি কি বলেন, বৈবাহিক তাদের সম্পর্ক ছিলই, তার ওয়াইফ ছিলেন। তো তার থেকে তিনি পুত্র সন্তান লাভ করেন, ঠিক আছে? আর পুত্র সন্তানের নাম কি হয়? সালিম, পরে একে নাম দিতে জাহাঙ্গীর, হারকাবাই। তো যখন এর নাম হয় না, মানে যখন এই মানে জন্ম হয় কার? সেলিমের। তো তখন তো আকবর খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক আছে? আর ওই জন্যই হারকাবাইকেই তখন নাম টাইটেল দেয়, মালিকাই হিন্দুস্তান টাইটেল দেয়, যখন এই জন্ম দেয় কাকে? জাহাঙ্গীরকে জন্ম দেয় যখন, তখন আকবর তার ওয়াইফের, যার নাম ছিল হারকাবাই, কার মেয়ে ছিলেন হারকাবাই? ভারমলের মেয়ে ছিলেন, তাই না? রাজা ভারমল, অম্বরের রাজা। তো তার মানে তার কি, তার ওয়াইফকে কি টাইটেল দেয়? মালিকাই হিন্দুস্তান। লিখে রাখবো, লিখে রাখো, যারা পারবে না পাতি কথাগুলো লিখে রাখো, বাংলায় লিখে রাখো, দরকার হলে ইংলিশে না পারবে, ঠিক আছে? হারকাবাইয়ের যখন সালিম হয়ে যাওয়ার পর হারকাবাইয়ের নাম দেয় কি? মালিকাই হিন্দুস্তান। তো কাকে বলা হয় মালিকাই হিন্দুস্তান? হারকাবাইকে বলা হয়। ইনি কার ছিলেন? মেয়ে ছিলেন হারকাবাই রাজা ভারমলের বা বিহারি মলের, তাই না? অ্যাকচুয়াল ইনি তো হারকাবাই নাম ছিলেন, কিন্তু যখন ইনি মুঘলদের সাথে বিয়ে হয়েছিলেন আকবরের সাথে, তারপরে এর নাম কি ছিলেন, মানে জাহাঙ্গীরের মায়ের নাম কি ছিলেন? মরিয়াম উজ্জমনি। মরিয়াম উজ্জমনি নাম ছিলেন এর নাম ট্রান্সফারেড হয়, হিন্দু নাম থেকে মুসলিম নামে যায়, তখন নামটা হয় মরিয়াম উজ্জমিনী। আর মরিয়াম উজ্জমিনী যখন বাচ্চা জন্ম দেয় জাহাঙ্গীরকে, তখন আকবর খুশি হয়ে তাকে টাইটেল দেয় একটা, মরিয়াম উজ্জমিনীকে, যে টাইটেলটা হয় মালিকাই হিন্দুস্তান। তো যে মরিয়াম উজ্জয়িনী সেই হারকাবাই, আর সেই মালিকাই হিন্দুস্তান। মরিয়াম উজ্জমনি।
ঠিক আছে, বুঝতে পেরেছি? আমাদেরকে কি করতে হবে, প্রথমে জাহাঙ্গীরকে রাজা বানাতে হবে, তাই তো? তো তার জন্য কিছু একটা গল্প, যেটা যেভাবে হয়েছিল গল্পটা জেনে নিই, তারপর আমরা ডিটেলসে যাব। গল্প এটাই ছিল যে যদি কারোর একটা ছেলে থাকলে বেসিক্যালি 98% কী হয় না, ছেলেটা একটা বাচ্চা থাকলে কী হয়, আদরে মাদর হয়ে যায়। আর কোনো যদি রাজার একটা ছেলে থাকে তো কী হবে, আরও বেশি হয়ে যাবে। তো এইরকমই ছেলে ছিল জাহাঙ্গীর, যে এত আদর পেয়েছিল যে ছেলেটা মানে অন্য দিকে লেভেলে চলে যাচ্ছিলো, ঠিক আছে? এমনকি এমনই লেভেলে চলে যায় এর প্রচুর নেশা লেগে যায় ছেলের। ছেলে আফিম খেতে শিখে যায় ছোটো বয়সে, ছেলে সুরাপান করতে শিখে যায় ছোটো বয়সে। আর ছেলে সব থেকে বেশি যে নেশাটা লাগে, যেটা মানুষকে ছাড়া যায় না, সেটা হচ্ছে কি, বুঝেই যাচ্ছে কি নেশা, প্রেমের নেশা। মানে বলতে তো খারাপ হয়, ওই নেশা তার লেগে যায়। তো এমন নেশা যখন লেগে যায় তো এটা ছাড়ানো খুবই চাপ। হ্যাঁ, হারামের নেশা বলতে পারি, এবার খুবই চাপ হয়ে যায় ছেলেটার। আর এই ছেলেকে বাগে আনা আকবরের ক্ষেত্রে একদম হাতের বাইরে চলে যায় ছেলেকে। ছেলে এতটাই নেশাগ্রস্ত হয়ে যায়, আকবরের মাথা ব্যথা। কারণ ছেলেকে কোনো মতে বাগে আনা যায় না। ছেলে একদম বাবার ঠিক যেমন আদর্শবাদী, ছেলে ওরকমই অপোজিট ছেলে হয়ে গেছে। একটাই ছেলে, কেউ কিছু বলছে না। দিয়ে কী হয়, ছেলে পুরো অপোজিট। এমন কোনো নেশা নেই করতো না, আফিমে একদম ডুবে থাকতো, সুরা পান করতো, মেয়ে থেকে শুরু করে সব কিছুই করতো, ঠিক আছে? তো একদম যেটা ছাড়ানো যায় না ওইসব নেশা করতো জাহাঙ্গীর। আকবরের মাথা ব্যথার কারণ হয়। আস্তে আস্তে ছেলের সাথে বাবার অনেক মতবিরোধ হয়। মতবিরোধে অনেক কারণ থাকে। বন্ধ একটা ইরানি সুলতান থাকে, আকবরের রাজসভায় তারা এসেছিলেন এবং তাদেরকে কাজ দিয়েছিলেন আকবর, ঠিক আছে? মনসবদার ছিল, 6000-7000 মনসবদার পেয়েছিলেন। নাম ছিল গিয়াস বেগ। এই গিয়াস বেগের একজন মেয়ে ছিল, ঠিক আছে? কি নাম গিয়াস বেগের মেয়ে? হ্যাঁ, মেহরুন্নিসা, তাই না? এই মেহরুন্নিসার সাথে ওর প্রেম চলে, ছোটো থেকে প্রেম হয়ে যায়। প্রেমও চলে, এদিকে চলে অনেক মেয়ে, সে অন্য রকমের। আর বাবা তো স্ট্রিক্ট লোক আকবর এটা ভালো লাগছে না। আকবর গিয়াস বেগকে বলে নূরজাহানের বিয়ে করে দেয়, ঠিক আছে? সে আলাদাই ব্যাপার। তখন এই তো সে অন্য রকমের ছেলে হয়ে যাচ্ছে। দিয়ে বাবার সাথে ওর অনেক যুদ্ধ লাগার, বাবার সাথে ওর অনেক যুদ্ধ লাগার অনেক কারণ থাকবে ছোট ছোট। তো একদিন কি করবে, 1601 সালে এলাহাবাদের যে ওদের ফোর্ট আছে, কেল্লা আছে, সেখান থেকে বিদ্রোহ ঘোষণা করে দেয়। কে? জাহাঙ্গীর, আকবরের বিরুদ্ধে, ঠিক আছে? বিদ্রোহ বলতে বাগাবাদ যেটা বলে, ভাগ, ঠিক আছে? এই বিদ্রোহ যখন ঘোষণা করে তো আকবরের তো মন খারাপ হয়ে যায় যে নিজের ছেলে এরকম করছে। তো মুঘল সাম্রাজ্যে একটা নিয়ম ছিল যে কেউ যদি সাম্রাজ্যের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, সাম্রাজ্যের যেই হোক, তার শাস্তি কী ছিল? মৃত্যুদণ্ড। তা আকবর তো মন খারাপ হয়ে যায়, কারণ যখন ওরা মিটিং বসবে, এদের এর বিদ্রোহে কী হবে, এর পরিণতি কী হবে না, ওকে যদি ধরে নিয়ে আসে তো কী হবে, ওকে মৃত্যুদণ্ড দিতে হবে। সাম্রাজ্যের বিরুদ্ধে কী করছে, ও ষড়যন্ত্র করছে। দিয়ে 1602 খ্রিস্টাব্দে আকবরের মন খারাপ। 1602 খ্রিস্টাব্দে তার পরের বছর ছেলে তো কোনো মতে মানছে না। আমাদের আবুল ফজল, তাই না? আবুল ফজলকে কী করে, আবুল ফজলকে আকবর এলাহাবাদ পাঠায়, ঠিক আছে? আবুল ফজল কে ছিল? নবরত্নের একজন ছিল, খুবই ইন্টিমেট বন্ধু ছিল। তো আবুল ফজল বলে ঠিক আছে, আমি দেখছি, আমি তাকে বুঝিয়ে ঠিক করবো, ঠিক আছে? তো চলে যায় এলাহাবাদ তার দুর্গে, ঠিক আছে? গিয়ে পরে তাকে বুঝাই, দেখো তোমারই তো বাবা, অনেক বোঝানোর পর তখন ওই জাহাঙ্গীর ভাবে যে আমার বাবা আমার সাথে বিরুদ্ধে, আমাকে ডেকে নিয়ে যাবে, আবার মারবে, ঠিক আছে? ও কী করে, বীর সিং বুন্দেলা বলে একজন লোক ছিল, একজন কার বন্ধু ছিল, জাহাঙ্গীরের বন্ধু ছিল, বীর সিং বুন্দেলা। কোয়েশ্চেন এসছে একবার, এই বীর সিং বুন্দেলাকে সাহায্যে ও কী করলো, আবুল ফজলকে হত্যা করে দিল। ওর বাবার বন্ধু, খুবই প্রিয় বন্ধু, ঠিক আছে? তাকে হত্যা করে দিল। তো আবুল ফজলকে হত্যা করে কে? বীর সিং বুন্দেলা।
বীর সিং বুন্দেলা কার বন্ধু ছিল না? জাহাঙ্গীরের। ঠিক আছে, আর এই হত্যাকাণ্ড হয় 1602 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো 1602 খ্রিস্টাব্দে এই যখন হত্যাকাণ্ড হয় তখন মানে একদম দেহ ছেড়ে দেয় কার? আকবরের। আকবর এদেরকে এতটাই ভালোবাসতো, তার নবরত্নদেরকে। একদিন আকবর শুয়ে আছে, শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে তার সব দাঁতগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, সব দাঁত ভেঙে গেছে আকবরের। আকবর স্বপ্ন থেকে উঠে পড়ে ওর দরবারে সবাইকে যায়, সেদিন মন খারাপ হয়। বীরবল লোকে জিজ্ঞেস করে যে রাজা তোমার এত মন খারাপ কেন? বলছে আমি একটা আজ অদ্ভুত স্বপ্ন দেখেছি। ঠিক আছে, তো বলছে কী স্বপ্ন বলুন? ওই স্বপ্ন দেখছি যে আমার সব দাঁতগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তখন বীরবলকে বলে যে এই স্বপ্নটার মানে কি? বীরবলকে বলে স্বপ্নটা মানে কি? বীরবল ব্রাহ্মণ্য ব্যক্তি, তাই তো, ওর অনেক দূরদর্শিতা ছিল বলে মানে হুজুর এটার মানে হচ্ছে যে একদিন তোমার এই যত লোক আছে, নবরত্ন আছে, সবাই তোমাকে ছেড়ে ছেড়ে চলে যাবে, তুমি একা থাকবে। এমনকি তাই হয়, যত নবরত্নের লোক ছিল সবাই আস্তে আস্তে মরে যায়, আর আকবর ততই কষ্ট পেতে থাকে তাদের জন্য। তাদেরকে হেভি ভালোবাসত আকবর, বুঝতে পেরেছি তো? এই যে আবুল ফজল, এদেরকে ইন্টিমেট বন্ধু, এগুলো কিন্তু বন্ধু ওদের। সবাই মরে যায়, নবরত্ন সবাই মরে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে আকবর মারা যাবে পরে। তো মানে আকবর ও তখন এমনকি তাই হয়, তারপরে মারা যায় আমাদের, কি বলে, বীরবল মারা যায়, মহেশ দাস, সবাই মারা যায়। ঠিক আছে, তো আকবরকে বলেই দেয়, তখন আকবর আরও মন খারাপ হয়ে যায়। তা আকবর কী করে, যখন দেখছে এই ছেলে তো মানছে না, ঠিক আছে, দিয়ে কি করে আকবর ছেলের বিরুদ্ধে কি ঘোষণা করবে? 1605 খ্রিস্টাব্দে যখন দেখছে কোনো মতো মানছেই না, 1605 খ্রিস্টাব্দে ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ছেলেকে ধরে নিয়ে এলে কী হবে? হত্যাকাণ্ড করবে। কিন্তু ওর তো মন মানছে না, কারণ একটাই ছেলে। কিন্তু মুঘল সাম্রাজ্যের নিয়ম ছিল, কেউ যদি বিদ্রোহ করে তার, সে যেই হোক, কী করতে হবে? বিদ্রোহ করলেই মৃত্যুদণ্ড। তো 1605 খ্রিস্টাব্দে তা আকবর যখন যুদ্ধে যেত না, তার যে ওয়াইফ ছিল, কী নাম ছিল? রাজপুত মহিলা হারকাবাই। এই হারকাবাই কী করতো? তাকে তরবার দিত, ওকে সাজিয়ে ফাজিয়ে দিত, যেগুলো আমরা বাজিরাও মাস্তানিতে দেখেছি। ওকে সাজিয়ে দিত, আর দাড়ি থাকতো, তরবালটা এভাবে দিত, আর তরবালটা নিয়ে ওরা যুদ্ধে বেরোতো। ঠিক আছে, রানী ওকে সাজিয়ে দিত। তো যখন এখানে এলাহাবাদ কিলাতে যাচ্ছে 1605 খ্রিস্টাব্দে যাচ্ছে কে? আকবর। তো আকবর যখন যাচ্ছে তখন হারকাবাই এসছে তরবাল নিয়ে। তো যখন তরবাল নিয়ে এসছে, তখন যখন এবার তরবালটা নিতে যাচ্ছে আকবর, তখন দেখছে সে এবার তরবাল নেই, শুধু এরকম করে এসছে। তখন ওকে জিজ্ঞেস করছি যে তুমি একজন রাজপুত মহিলা হয়ে তুমি এটা করতে কী করে পারো? ঠিক আছে, রাজপুত মহিলা এটা করতে কী করে পারো? তুমি এই যুদ্ধ, তুমি নীতি জানো না? আকবর ওকে বলছে দেখো যে যুদ্ধ এটা না, ঠিক আছে, যুদ্ধ ঠিকই, কিন্তু এটা যাকে তুমি মারতে চাইছো সে তার থেকে আগে একটা মায়ের ছেলে, আর সেটা আমার ছেলে। তা আমি তোমাকে এটাই প্রার্থনা করছি, তোমাকে এটাই চাইছি যে তার যেন প্রাণহানি না হয়, আর তুমি আমাকে এটা কথা দেবে। ঠিক আছে, তো এখানে কি হয় তাহলে? এখানে আকবর কি করবে? ঠিক আছে, এখানে আকবর কি করবে? বলছে তুমি আমাকে কথা দাও যে আমার ছেলেকে তুমি হত্যা করবে না, বাদ বাকি তুমি তার সাথে যা করো। কোনো আকবরকে চিনত যে এ তো হত্যা করবে। আকবর এখানে পুরো দ্বন্দ্বে পড়ে যায়। একটা আছে, শায়ের আছে এখানে, শায়রি পেশ কিয়া যায়, বলবো? হ্যাঁ, লিখে রাখতে হবে শায়রিটা। এই রেসপেক্টে শায়রিটা আর কি বলেছিল, কেউ বলেছিল, বলে जिंदगी में ए हुनर भी अपनाना चाहिए, जिंदगी में ए हुनर भी अपनाना चाहिए, अगर जंग अपनों में है तो हार जाना चाहिए। বুঝতে পারলে কেসটা? তো এখানে আকবর বলছে যে জং এখানে নিজের মধ্যে, তো কার সাথে জং হচ্ছে? নিজের ছেলের সাথে। ঠিক আছে, তো যখনই নিজের লোকের সাথে জং থাকবে, নিজের বাড়ির লোকের সাথে যখন যুদ্ধ হবে না, বা কোনো মতবিরোধ, সেটাতে হেরে যাওয়াটাই বেটার, জানিস তো? ওখানে জিতে কোনো লাভ হয় না।
ঠিক আছে, নিজেদেরকে হারিয়ে জিতে কোনো লাভ হয় না। তো ওই জং হেরে যাওয়াটা বেটার, যদি নিজের দাদা, নিজের ফ্যামিলি, নিজের বাবা কারোর সাথে বা কিছু হয়, ঠিক আছে। তো ওটাই এখানে এটা পরিণতি এটাই হয় যে নিজে যুদ্ধ করেও তুমি হেরে যাওয়া উচিত। তো যাই হোক, আকবর কী করবে, যাবে, যেয়ে পর ওকে ধরে নেবে। যেহেতু যোধাবাই আগেই বলে দিয়েছিল কি যে তুমি ওকে মারবে না, তাই রীতিমতো ওকে নিয়ে আসে কোথায়, দিল্লিতে নিয়ে আসবে। দিল্লিতে নিয়ে এসে কী করবে, ওকে ও বলবে ঠিক আছে যা হয়েছে হয়েছে, অনেকে মধ্যস্থতা করবে, দিয়ে ওকে ক্ষমা করে দেবে। আর ক্ষমা করে দেওয়ার কি পরে কী করবে, 1605 সালে 36 বছর বয়সে তাকে বলবে যে যা হয়েছে হয়েছে, ওকে তার পাগড়ি আর তরবাল দিয়ে দেবে, তাকে সিংহাসনে আরোহণ করে দেবে। কে? আকবর। লিখে রাখবে। পরপর লিখে রাখবে যেমন লিখছি। হ্যাঁ এই তো 1605। বিভিন্ন বই, যেমন তুজুকি জাহাঙ্গীর একটা বই আছে, ও বললে এটা কি আকবরনামা থেকে জানা গেছে না, এগুলো অনেক বই আছে। যেমন আবুল ফজলেরও কিছু বই আছে, যেমন আইনি আকবরী থেকে জানা যায়, যেমন এই তুজুকি জাহাঙ্গীর থেকে জানা যায়। তুজুকি জাহাঙ্গীর ছিল কার? জাহাঙ্গীরের কি বই? আত্মকথা। কিন্তু জাহাঙ্গীর এখানে তার আত্মকথাতে নিজের সম্বন্ধে অনেক মিথ্যে কথা বলে গেছে। ও বলছে যখন আমি বর্ধমানে আক্রমণ করতে যাই তার সৈন্য, আর যখন ওখানে যেয়ে পরে আলিকুলি বেগকে মারে, তার একজন আলিকুলি বেগ বলে শাসনকর্তা ছিল, তার জায়গিদার ছিল, তাকে মেরে পরে যখন নিয়ে আসি, তার মেয়েদেরকে নিয়ে আসে, তার বাচ্চা বউকে নিয়ে আসে কোথায়, সে আমাদের মুঘল হারেমে। দিয়ে একদিন মিনা বাজার হয়, দিয়ে আমি দেখি কাকে, মেহরুন্নিসা এবং নূরজাহান, 1612 সালে। তখন আমার দেখে ওকে পছন্দ, তাই আমি বিয়ে করি। এটা কিন্তু ভুল কথা, ওর সাথে ছোটোতেই হচ্ছে। অনেক ঐতিহাসিক, হ্যাঁ ওরই নাম আলিকুলি বেগ, শের আফগান ইজ অলসো নোন এজ আলিকুলি বেগ। যাই হোক আমরা লিখবো দাঁড়াও যাওয়ার তাড়াতাড়ি কিছু নেই তো। কিন্তু ওর সাথে পরিচিত এখন মডার্ন যত হিস্ট্রিয়ান আছে তারা সব অ্যানালাইসিস করে বুঝতে পারছে তার সাথে পরিচিত অনেক আগে, ছোট থেকেই, এই নিয়েই ঝামেলা। কিন্তু আকবর তার জাহাঙ্গীর তার তুজুকি জাহাঙ্গীরিতে মিথ্যে, মানে অ্যাকচুয়াল আমি বলছি না, হিস্ট্রিয়ানদের মতে যে ওটা গোপন রাখছে। ওই জন্য বলে না আত্মজীবনী হয় না, কারণ আত্মজীবনী মানে কি, নিজের কথা আর কি, তাই নিজের জীবনের কথা। কোনো মানুষ 99.9 কি কোনো মানুষই তার জীবনের কোনো ঘটনা, মানে এমন একটাও ঘটনা হবে যা কাউকে বলতে পারবে না, একমাত্র ওই জানবে, ভগবান জানবে, আর মরে যাবে ওর সাথে। প্রত্যেকটা মানুষের এমন একটা ঘটনা থাকবে, ওটাও কাউকেও বলতে পারবে না, লাইফেও না, ওটাও এমন ঘটনা করে ফেলবে লাইফে, থাকতে বাধ্য। মানুষের এটা মানুষের কি বলবে, এটা এইভাবেই ভগবান দিয়ে পাঠিয়েছে। সে খারাপ হতে পারে, ভালো হতে পারে, কিছু কি হতে পারে, ও কাউকেও শেয়ার করতে পারবে না লাইফে, না নিজের বরকে, না নিজের মাকে, না নিজের বাবাকে, না নিজের কাউকেও না, না বন্ধুদেরকে। তাহলে আত্মজীবনী কি করে হয়? আত্মজীবনী মানে হচ্ছে সব কথা সত্যি বলবে, কিন্তু ওই ছেলেটা সারা জীবন ওটা লুকাবে। ঠিক আছে, তোদের সাথেও ঘটেছে, আমার সাথে, সবার সাথে ঘটেছে, নিয়ম এটা, কোনো মতে বলতে পারবে না। তো বুঝতে পেরেছি আমরা। তাহলে 1605 সালে আকবর ওকে ক্ষমা করে দিয়ে তাকে রাজসভায় বসিয়ে দিল, কারণ বুঝছে না ছেলেকে না করলে আবার আরও বিগড়ে যাচ্ছে, এ করছে ওই করছে। কিন্তু একটা কথা আছে, কি কথা, যে তুমি কারোর সাথে খারাপ করলে কি হবে, তোমার সাথেও খারাপ হবে, দেখে রাখবে। যাই হোক বলবো, এখানে একটা 1605 সালে আসার পরে 1606 সালে কি হয়ে যায়, বিদ্রোহ হয়ে যায় আবার। ও সিংহাসনে বসবে, তার পরের বছরেই বিদ্রোহ কে করবে, খুসরু। এবার নেক্সট 1606 সালে লিখবো খুসরুর বিদ্রোহ।
হু ইজ খুসরু? ছেলে। এটা আমির খুসরু নয় কিন্তু। এটা তো ছেলে, জাহাঙ্গীরেরই ছেলে। হুম, গুরু অর্জুন দেব। গুরু অর্জুন দেব। খুসরু বিদ্রোহ করবে এখানে। খুসরুকে দেখে নাও। আমাদের কি নাম? রাজপুত, ভগবান বিহারি মল বা ভারমল, এর দুই ছেলে, মানসিং আর ভগবান। ভগবান দাস আর এটা মান সিং, আর একটা মেয়ে কি নাম? হারকা বাই, পরে আমরা বলি যোধা বাই, তাই না? এর সাথে কার বিয়ে হয়? আকবর। ঠিক আছে, দেখতে পেয়েছো? এই যে ভগবান দাসের মেয়ের সাথে কার বিয়ে হবে? সেলিম। সেলিমের। কি নাম থাকবে? এর একটা মেয়ে থাকবে মানবাই। এর সাথে বিয়ে হবে কার? সেলিম বিয়ে দেবে। ঠিক আছে, আর এদের থেকে একটা বাচ্চা হবে। বাচ্চাটার নাম কি হবে? নাসিরউদ্দিন খুসরু। নাসিরউদ্দিন যোগ করিস না, সে পার্বতী। নিজে নিজে পড়ে নিজে গুনি যাবি পরে। এদের থেকে সেলিম মানে জাহাঙ্গীরের সাথে মানবাইয়ের যে বিয়ে হয়ে, মানবাই কার ই ছিল? ভগবান দাসের মেয়ে ছিল। বুঝতে পারছো তো রিলেশন? তোর নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, সুজাতা। বুঝতে পারছিস তো? তাহলে বিহারি মল এই অম্বরের রাজা ছিল, রাজপুত ছিল। তার এক ছেলে ভগবান দাস, তারপরে ছেলে মান সিং, আর একটা মেয়ে হারকাবাই, এর সাথে আকবরের বিয়ে হয়। আর তার এর যে ভগবান দাসের মেয়ে মানবাই, তার সাথে জাহাঙ্গীরের বিয়ে হয়। দিয়ে তাদের একটা ছেলে এই খুসরু। ঠিক আছে, তো যখন খুসরু হয়েছে, অনেক দিন আগে বিয়ে হয়েছে, ছোটোতেই বিয়ে দিয়ে দিয়েছে আকবর। কারণ বিয়ে দেবে কেন? কারণ ও তো মেহরুন নিসার সাথে দেখছি এরকম কেস আছে, আর ওরা তো ওদের দেবে না, তো অনেক বড় সড়ো ব্যাপার। ও ইরান থেকে এসেছিলো, কাস্টের ব্যাপার ছিল। ঠিক আছে, ওর নিজেদের নিচের লোকের সাথে দেবে না, রাজাদের সাথেই দেবে। ঠিক আছে, তা আকবর তো বিয়ে দিয়ে দিয়েছে, আর ওদের একটা বাচ্চা হয়ে গেছে খসরু। প্রেম তো জীবনে থাকবেই, প্রেম আলাদা জিনিস। ঠিক আছে, এবার কেস কি হবে? খসরু যখন ওখানে হয়ে যাবে, তখন এই লোকটা জানিস মানসিং, মানসিং কী করতো? সব থেকে বড় মনসবদার ছিল না আকবরের? সব থেকে বড় মনসবদার ছিল মানসিং। তো মানসিংয়ের সাথে খসরুর রিলেশন কি? মামা। ঠিক আছে, আর এ হেভি যোগ্য ব্যক্তি ছিল খুসরু, রাইট পার্সোনালিটি। কারণ কোথায় বংশ দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে ভালোভাবে মানুষ করা হয়েছিল। তো যখন আকবর রাজসভায় আছে না, আকবর যখন রাজসভায় বসে আছে, বসিয়ে দিই আকবরকে। ঠিক আছে, তো সেই দিন আর জাহাঙ্গীর তখন কি করছে? কোথায় মদ পদ খেয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, কোথাও আছে মস্তি মস্তি করে বেড়াচ্ছে। তো সেই সময় এই যে মানসিং আকবরের খুব প্রিয়, তো মানসিং একদিন তার এই যে ভাগনাকে, যার নাম খুসরু, তাকে নিয়ে যায় এর কাছে, আকবরের কাছে। যে এবারে বলে, দেখো তোমার যে ছেলে আছে তাকে তুমি ছেলে ভাবছো, কি নাম তার? জাহাঙ্গীর। তো তার থেকে ভালো যোগ্যবান তারই ছেলে কিন্তু সব থেকে ভালো যোগ্যবান। আর আমার মতে মানসিং বলছে, যদি তোমাদের রাজ্য আরও ভালো চালাতে হয়, তাহলে তুমি তাকে জাহাঙ্গীরকে না বসি, তার ছেলেকে রাজায় বসে, যার নাম হচ্ছে খুসরু। হ্যাঁ, মানসিং যেহেতু আকবরের ইন্টিমেট বন্ধু, সব থেকে বড় কি মনসবদার ছিল, ওকে আকবরের তরবার বলা হতো। আগের দিন বলছিলাম না, দ্য সর্ড অফ আকবর কাকে বলা হয়? মানসিংকে। তো মানসিং ওকে বলে যে দেখো তুমি একে বসিয়ে দাও, তাহলে কী হবে? খসরু হলে তোমাদেরই ভালো হবে, কারণ ও যোগ্যবান ছিল। হ্যাঁ, বয়সটা একটু কম, কিন্তু কী করবে, ওর থেকে তো ভালো। ও তো সবসময় আফিং ফাফিং নেশা করে এইসব মেয়ে ফেয়ে অনেক রকম ব্যাপার আছে, হারাবে পড়ে থাকে। তখন বললো যে, আকবর বললো যে দেখো মুঘল সাম্রাজ্যে এমনি কোনো নিয়ম নেই
যে বাবা বেঁচে থাকতে ছেলে সিংহাসন নেবে, এই নিয়ম মুঘল বংশে নেই, আর এটা হতে পারে না। বাবা মরে গেলে ছেলে পাবে, কিন্তু বাবা বেঁচে থাকতে ছেলে কোনোদিনও এটা পাবে না। যে কী হবে, আকবর রাজি হবে না। কাকে বসিয়ে দেবে? জাহাঙ্গীরকে বসিয়ে দেবে। জাহাঙ্গীর যখন বসে যাবে রাজসভায়, তখন এই খসরু পুরা রেগে যাবে পুরো। হ্যাঁ, পুরা রেগে যাবে। খসরু তখন বিদ্রোহ ঘোষণা করে দেবে। এবার আমাদের মনে হয় যে দেখো, ওর নিজের ছেলে যখন এরকম রাজসভায় বসছে, তাও কেন কী করছে? ওর নিজের ভাই রাজসভায় বসছে, তো কেন ওরা মারপিট করছে? এগুলো মনে হয় না? তো কেন, নিজের ছেলে হচ্ছে তো হোক না, ছেলে হচ্ছে, বাবা হচ্ছে। আমরা বলে আমাদের ছেলে যদি হয়, বলে যে বাবা আমি চাকরি করবো, তুমি করো না, কোনো চাপ না, আরও ভালো, তাই না? কিন্তু ওদের এত রাগ কেন? কারণ জানিস তো, ওরা একটা বিয়ে করতো না, 7-8টা বিয়ে করতো, সবাইকার ছেলে থাকতো। এবার ধরো খসরু যদি রাগ না করবে, খসরু কেন, জাহাঙ্গীর, খসরু এদিকে হবে, আর এদিকে জাহাঙ্গীর আরও অন্য বিয়ে করছে ধরো না, তো ওর ভালো লাগবে? কারণ ওর ছেলেগুলো তো এবার রাজ্য স্বভাব হবে না। তা আগে ঝামেলাটা এই জন্যই ছিল, ওরা অনেকগুলো বিয়ে করতো। কাকে যোগ্য, ওই জন্য বাবাকে মারতে ওরা রেডি হয়ে যেত। আজকে যদি তোমার বাবা যদি আরও 2টো বিয়ে করে, কেমন মাথাটা গরম হবে? বুঝতে পারলে তো? তোর বাপকে আজ বাপ বলতে ইচ্ছে হবে না, মেসো, আচ্ছা মেসো। আজকে আমাদের বাবা মামা মা এগুলো কত ভালো লাগে তাদেরকে, তাদের নেচারের জন্য ভালো লাগে, তাদের থেকে আমরা শিক্ষা পাই। কিন্তু আগে তো এরকম ছিল না, আগে তো অনেক বিয়ে হতো, তাদের অনেক বাচ্চা কাচ্চা হতো, তখন ওদের মধ্যে টেনশন লাগতো কে রাজা হবে, এ হবে। ও দেখছে যে মায়ের কাছে না এসে ওর বাবা অন্য লোকের মেয়ের কাছে শুয়ে আছে, ভালো লাগবে দেখতে? শুনতে কেমন লাগছে তো? কিন্তু আগে তো ঘটতো, ওই জন্যই তো মার্ডারগুলো হতো, বুঝতে পেরেছি তো? এই জন্য এইসব ঝামেলা আছে। রাজা যুদ্ধ হয়, প্রজা কী হয়? গোড়াগড়ি খাই, সে হয়ে গেছে ব্যাপার। ওরা যুদ্ধ করে গেছে, আমরা এখন গোড়াগড়ি খাচ্ছি, তাই না? ইতিহাস নিয়ে যাই হোক, ইতিহাসে একটু বেশি মজার ছলে পড়লে কি এগুলো কোনো কিছু মনে হবে না, সব নাম মনে থেকে যাবে। এই যে রিলেশন এভাবে পড়লে ক্ষতি কী আছে? পড়ো না, আগে জানো। এবার একটা কথা আছে, কার সাথে ঘটছে এটা বিদ্রোহটা? খসরু দেখা করবে, ওর সাথে অনেক সৈন্যদল থাকবে, ওর যেহেতু ছেলে ওকে সাপোর্ট করবে, ভালো মানুষ খারাপ মানুষ স্বভাব থাকে। তো এই বিদ্রোহ করেছিল কে তার আগে? জাহাঙ্গীর। কার ক্ষেত্রে করেছিল? তার বাবার ক্ষেত্রে, আকবরের ক্ষেত্রে। ছেলের ক্ষেত্রেও তাই ফলছে, যেটা তুমি করবে সেটা কি হবে? তোমার সাথে ফলবে। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা গল্প আছে এখানে, একটা ছোট বাচ্চা আর একটা ফ্যামিলি, কে থাকে? একটা বৃদ্ধ মা থাকে, আর একটা লোক, আর তার ওয়াইফ, তার একটা ছোট বাচ্চা, আর ওই লোকটার কে থাকে? একটা মা, বৃদ্ধ মা। তো এবার ও শাশুড়ির সাথে ঝামেলা হচ্ছে, কার? শাশুড়ির সাথে বইয়ের ঝামেলা হচ্ছে রীতিমতো। ঝামেলা যখন হচ্ছে, তখন এবার দেখছো প্রচুর ঝামেলা হচ্ছে। ওর বউ বলছে, ও তোমার শাশুড়িকে বার করে দাও, আমি এদের সাথে থাকবো না। তবে তো একদিন কি করে, একটা চাদর নিয়ে পরে সে লোকটা আর ওর মাকে আর ওর বাচ্চাটা ওর সাথে সাথে যায়, দিয়ে বলে চলো তোমাকে একটা জায়গায় লিখে দিয়ে আসে। দিয়ে একটা ছোট্ট একটা ঘর পায় রাস্তার দিকে, ঠিক আছে, স্টেশনের পাশে, ওখানে রেখে দেয়। ঠিক আছে, রেখে দেওয়ার পর তুমি এখানেই থাকো, তুমি আমাদের ঘরে আর যাও না, কারণ আমরা এই অশান্তি নিতে পারছি না। ওর মাকে বলছে, বড় ছেলেটা, বুঝতে পারলি তো? তার মাকে বলছে, আর বউ ওর ঘরে আছে। তখন ও বলছে, আরে এই তো এই চাদরটা দিলাম, চাদরটা তুমি নিয়ে রাখো, ঠিক আছে? তখন ওই যে বাচ্চা ছেলেটা তার সাথে গেছে, ওর তো ঠাকুমা হচ্ছে। তো বাচ্চা ছেলেটা কী করছে, যখন ওরা ওখান থেকে রিটার্ন আসছে, বাচ্চা ছেলেটা যে একটা চাদর দিয়েছে, ওই চাদরটাকে হাফ করে কেটে নিয়ে নিয়েছে, বুঝলি তো? বাচ্চা ছেলেটা নিয়ে চলে এসেছে। তখন ওর লোকটা বলছে, আরে ও ছেলেকে বলছে, আরে আমি মাকে একটাই কাপড় দিয়ে এলাম, তুই আবার ওইটাও কেড়ে নিলি, তাহলে তো আর কী থাকবে? বলছে এটা কেড়ে এই জন্য নিয়েছি, কারণ তোমাদের জন্য লাগবে এটা। বলছে আমি বড় হলে তোমাদের জন্য এই কাপড়টা দেওয়া লাগবে, তোমাদেরকে এটাতে থাকতে হবে। বুঝতে পারলি গল্পটা? বুঝতে পারলে না? মানে যখন ও বড় হবে, ওরও তো বিয়ে করবে, তখন ওর মাকে কী করবে, ওইভাবে কোথাও রেখে আসবে। ওই জন্য কাপড়টা হাফ কেটে নিয়েছে। মানে তুমি যদি কিছু করো খারাপ কাজ, ওটা তোমার সাথে রিপিট ঘটবে। যেটাই আকবরের সময় জাহাঙ্গীর করেছিল, জাহাঙ্গীরের সাথে কি হচ্ছে, একই ঘটছে, ঠিক আছে? এবং শাহজাহানও করবে আবার, না শুরু হবে শুধু, এটা তো একটা। তো যাই হোক, কী হলো তারপরে,
এবার খুসরো কি হবে না, খুসরো এখান থেকে চলে যাবে কোথায়, এবার খুসরোকে তো আবার মারতে লেগে যাবে। জাহাঙ্গীর, আকবরের একটা ছেলে ছিল বেঁচে গেছে জাহাঙ্গীর, কিন্তু জাহাঙ্গীরের তো অনেক ছেলে, এ তো বাঁচবে না। তখন কি হবে, একে মারার চেষ্টা করবে, আর মারা যখন চেষ্টা করবে তখন এই কথাই চলে যাবে একদম গুরু অর্জুন, শিখ গুরু, এরা ধার্মিক লোক, তাই তো শিখদের সাথে ও যায় যে আমাকে আশ্রয় দাও, কারণ আমার অবস্থা খুব খারাপ, আমাকে তো ওরা কী করলো, আশ্রয় দিল ওকে, কারণ গুরু লোক, সন্ত আদমি, তারা সবাইকে আশ্রয় দেয়, যে আসে তাকে আশীর্বাদ দেয়, ভালো থাকো এই থাকো, কী করবে ও বুঝাই তাকে। এই খবরটা যায় কার কানে, জাহাঙ্গীর কানে। আর জাহাঙ্গীর কী ভাবছে, যে ওকে আশ্রয় দিয়েছে মানে তাকে স্বীকৃতি দিচ্ছে, তাকে স্বীকৃতি দিচ্ছে, তাকে আশ্রয় দিচ্ছে মানে কি হচ্ছে, তাকে অ্যাকসেপ্ট করছে, গুরু একজন, গুরু তাকে স্বীকৃতি দিচ্ছে রাজা হিসাবে, বুঝতে পারলি। ও ভাবছে এইটা কে, জাহাঙ্গীর। যে জাহাঙ্গীর কি করে, গুরু অর্জুনকে নিয়ে চলে আসবে ধরে সবাইকে, গুরু অর্জুনকে ইসের ভিতরে, কারাগারের ভিতরে রেখে দেবে, ওখানে মরে যাবে গুরু অর্জুন। তো গুরু অর্জুনকে কে হত্যা করবে, জাহাঙ্গীর। আর তাহলে খুসরোকে ছেড়ে দেবে, লিখে রাখলে সব লিখবো, হ্যাঁ। গুরু অর্জুন, আর দেখো অর্জুনের সাথে, অর্জুনের আগে কে ছিল, 10টা গুরু থাকবে, নানক, অঙ্গদ, অমর, রাম, অর্জুন, হরগোবিন্দ, হররায়, হরকিষান, গুরু গোবিন্দ সিং আর তেগ বাহাদুর, 10টা গুরু থাকবে। তার মধ্যে তো নানক, অঙ্গদ, অমর, রাম, অর্জুন। এই রামকে না আকবর 500 বিঘা জমি দিয়েছিল, যে তুমি স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করে যাবে না, দিয়েছিল যে তুমি তোমার ধর্ম বিস্তার করো। এবার সেটা স্বর্ণ মন্দির পরে ওরা করবে, না স্বর্ণ মন্দির যেন দেয়নি। তো যখন অর্জুন এর উপর কী করবে, মন্দির প্রতিষ্ঠা করবে, যেটাকে বলে স্বর্ণ মন্দির, তখন কিন্তু স্বর্ণের হয়নি, স্বর্ণের পরে রঞ্জিত সিংকে করে দেবে এটা স্বর্ণের, তাই না। তো এখানে অর্জুন মন্দির নির্মাণ করবেন, যেটা পরে নাম হবে স্বর্ণ মন্দির। আর গুরু অর্জুনের কাছে যাবে কে, খসরু, এই খসরু অর্জুনের কাছে যাবে। তো এদেরকে জমি ডোনেট করছে মানে বুঝতে পারছে এদের সাথে মুঘলের কত ভালো সম্পর্ক ছিল, কিন্তু তারপরে সম্পর্ক অবনতি হচ্ছে। তো প্রথমবার অবনতি হবে, এখান থেকে শুরু হবে অবনতি। তো কী হবে, গুরু অর্জুনকে ধরে নিয়ে আসবে, আর একে কী করে দেবে, মেরে দেবে। কে মেরে দেবে, জাহাঙ্গীর অর্জুনকে, ঠিক আছে। তো জাহাঙ্গীর হত্যা হবে কার দ্বারায়, জাহাঙ্গীরকে কে হত্যা করবে, জাহাঙ্গীর কাকে হত্যা করবে, গুরু অর্জুনকে, যে কত নম্বর গুরু ছিল, 1 2 3 4 5, পঞ্চম গুরু ছিল, ঠিক আছে, শিখেদের, শিখ ধর্মের। হ্যাঁ লিখ, আমি বলে দিচ্ছি। লিখলি, তো এখানে মরে যাচ্ছে, আর একে ধরছে কাকে, খসরুকে, খসরুকে হত্যা করে দিচ্ছে, ঠিক আছে। খসরুকে কে মারলো, জাহাঙ্গীর মারলো। তাহলে তার ছেলেকে মারলো, যেহেতু বিদ্রোহ করেছিল। তো যদি বিদ্রোহ করার এটাই যদি থাকতো, তাহলে যদি এটা আকবর করলে কি হতো, যেহেতু তার একটা ছেলে বলে ছেড়ে দিয়েছে, এর অনেক ছেলে আছে, তাই কি হলো, খসরুকে মারলো, তার সাথে সাথে কাকে মারলো, ও গুরু অর্জুন। এবার খসরুকে মারলো, আর তার এলাহাবাদে কি হলো, খসরু বাগ তৈরি করলো। খসরু বাগ হচ্ছে খসরুর কবরখানা। আমরা হিস্ট্রিতে যেগুলো জিনিস পড়বো না, কিছু না কিছু কারণ থাকবে, তাছাড়া আমরা পড়বো না, আগে বলে দিচ্ছি আমাদের কম্পিটিটিভে। এই খুসরু বাগ কোথায় আছে, খুসরু বাগ এলাহাবাদে। এটা কার কবর, খুসরুর কবর। আর এটা বানিয়েছিল কে, এটা বানিয়েছিল নিসার বেগ, এটা বানিয়েছিল নিসার বেগ। হু ইজ নিসার বেগ, নিসার বেগ
নিসার বেগ কি বানিয়েছিল? খুসরু কি বলে খুসরু বাগ বানিয়েছিলেন নিসার বেগ। নিসার বেগ ছিল এর বড় মেয়ে, জাহাঙ্গীরের বড় মেয়ে, মানে ওর ভাইয়ের স্মৃতি উদ্দেশ্যে বানিয়েছিল। ভাইকে ভালোবাসতো প্রচুর। কে? হ্যাঁ, তো বলে খুসরুর কবর কোথায় আছে? কি হবে? এলাহাবাদে। কে বানিয়েছিল? নিসার বেগ। কেন বানিয়েছিল? ভাইয়ের। এবার আমি কেন এটা পড়ছি নিসার বেগ হতায় খুসরু, আমরা ওদের তো ওই টম ছাড়া এত কবর ছাড়া এইটা, কারণ এটা ভারতের প্রথম কবর একটা, যে কবরে মানুষ প্লাস ঘোড়া একসাথে কবর দেওয়া আছে। এখানে খুসরুর ঘোড়াটাকেও মেরে কবর দিয়ে দিয়েছিল, ঠিক আছে? খুসরুর ঘোড়াটাকেও এখানে কবর দেওয়া হয়েছিল। এই কোথায়? এই আমাদের খুসরুবাগে। তো খুসরুবাগে এই জন্য ইম্পর্টেন্ট, প্রথমবার মানুষের কবর প্লাস ঘোড়ার কবর একসাথে দেওয়া আছে খুসরুবাগে। বলছি সব বলছি। এই যে খুসরু বেগ এর কবর হলো, এই কবরে আর কি ইম্পর্টেন্ট আছে? এখানে একটা ইম্পর্টেন্ট গল্প আছে, তাই এই কবরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা লোকের কবর আছে। খুসরু মায়ের নাম কে ছিল? কি লিখছিল মায়ের নাম? মানবাই। এই যে মানবাই ভগবান দাসের মেয়ে, এই মানবাইয়েরও কবর আছে কোথায়? খুসরু বেগ। মানবাই মারা গেছিল। কেন মারা গেছিল মানবাই? আত্মহত্যা করেছিল, কমিটেড সুসাইড। মানবাই ও জাহাঙ্গীরের খারাপ অভ্যাসে বিরক্ত হয়ে আত্মহত্যা করেছিল। জাহাঙ্গীরের এত খারাপ অভ্যাস ছিল যে তার খারাপ অভ্যাস থেকে মানে ও নিতে আর পারছিল না, তাদের স্বাভিমানে লাগছিল। রাজপুত মহিলা তো কী করেছিল? ও খারাপ অভ্যাসে নিতে না পেরে আত্মহত্যা করেছিল। আর তার কবরখানা ওখানে আছে, মা ছেলে কবরখানা এখানে ওখানেই আছে। কী করে আত্মহত্যা করেন? হীরা চেটেছিল, ডায়মন্ড হীরা চেটে পরে আত্মহত্যা করেছিল। ডায়মন্ড হীরা ওই হীরা চেটে যদি তুমি হীরা চাটো তা মরে যাবে। হ্যাঁ, হীরক যেটা জানিস তো, চেটে দিলে মরে যাবি, পুরো বীজ। বলছে বীজ, তো ওই জন্য চেটে দিয়েছে, মরে গেছে। হ্যাঁ, একটা জিনিস ঘটেছিল আমার মনে আছে, বলে দিচ্ছি ঘটনাটা তোকে বলেছিলাম। একদিন আমি, আমার একটা বন্ধু আছে টিপু, তার বাড়িতে গেছি। তার একটা ছিল, পাখি ছিল, বুঝলি তো। তো তার পাখিটা না অনেক পুরনো পাখি ছিল। পাখিটা গেলে বলতো 1 টাকা দে, 2 টাকা দে, কথা বলতো পাখিটা। আমি একদিন গেছি, মালটা বাইরে ছিল, আর এসে পরে আমার কাছে কী করতে, আর আমাকে কামড়ে দিল, পুরো রক্ত বেরিয়ে গেছে। তারপরে আমি ঘর চলে এসেছি। তারপরে ঘর চলে এসে ওর ফোন করেছে, ভাই পাখিটা ভাই মরে গেছে। যা সালা দে, আমাকে পুরো কিছু বলতে তো পারেনি, পাখিটা মরে গেছে। তো বিষ আগে বলে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, কী লিখলাম তাহলে? তো এখানে মা ছেলে দুজনের কবর আছে, আর উনি আত্মহত্যা করেছিলেন। তার সাথে হচ্ছে খুসরুর ঘোড়ার কবরও এখানে আছে। এই জন্য খুসরুবাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আছে কোথায় খুসরুবাগ? এলাহাবাদ। তাহলে আমরা লিখলাম কি? খুসরুর বিদ্রোহ জানলাম, ঠিক আছে, পয়েন্ট। এবার আমরা একটু জেনে নিই যে জাহাঙ্গীর না, মানে জাহাঙ্গীর এমনি রাজত্ব সব ঠিকই ছিল, কিন্তু ভালো রাজনৈতিক দূরদর্শিতা ছিল না তার। ও শুধু নিজের বাবা যেটা দিয়ে গেছে সেটাকে অক্ষুণ্ণ রেখেছিল, কিন্তু ভালো রাজনৈতিকবিদ ছিল না। কে ছিল না রাজনৈতিকবিদ? আকবর ছিল কি? হ্যাঁ, বিরাট, ভেরি গুড পলিটিশিয়ান অ্যাট দ্যাট টাইম।
এমনকি এখনকারও। ও যা যা জিনিস শুরু করে গেছে আগের দিন পড়লাম, সে আলাদাই ব্যাপার, তাই না? জাহাঙ্গীর কি করেছে? জাহাঙ্গীরের একটা শুধু মানে ভালো কাজ করেছিল, সেটা বলবো, লিখবো আমরা জাহাঙ্গীরের রাজ্য বিস্তার। আকবর রাজ্য বিস্তার পড়েনি, জাহাঙ্গীরে চলে গেছে, ঠিকই আছে। তাই আবার জলটা কোথায়? জল আছে, দে। ওই বোতলটাই না প্রত্যেকদিন কিনিস তুই? তুমি একটা ভালো কোশ্চেন করেছিলে, সেই কোশ্চেনটার অ্যানসার দাও। কি বল? আমরা কি খাবো? কে বলছে? ঠিক কর, যা খাবি তাই খাইয়ে দেবো। আমি নয়, তাকে প্রতীক বলছে। ঠিক কর, তোরা যা খাবি তাই খাইয়ে দেবো, কোনো চাপ নেই। আমার খায়। পয়সা বহুত है। আমার খায়। এই চল আগে পড়ে নে, তারপরে এইসব। তো কি বললাম? কনসেন্ট্রেশন কর। রাজ্য বিস্তার, তো রাজ্য বিস্তারে ইনি, আমি কি বলছিলাম, ভালো রাজনীতিকবিদ ছিলেন না। বাবা যেগুলো করেছিল সেগুলোকে অক্ষুণ্ণ রেখেছিল, আর সেগুলোকে একটু মডিফিকেশন করেছিল। যেমন আকবর রাজপুত পলিসি, রাজপুত পলিসি আগের দিন পড়লাম। তো রাজপুত পলিসির মধ্যে সব জায়গায় উনি দখল করেছিলেন। কোন জায়গাটা বাদ? রাজস্থানে কোন জায়গা বাদ ছিল? কে রাজস্থানে তার কোন রাজপুত শক্তি তার ই করেনি, নাম বলো? রানা প্রতাপ, তাই না? কি কোথাকার রাজা ছিল এরা? মেবারের রাজা রানা প্রতাপ, ধরে না, মেবারের রাজা রানা প্রতাপ। হ্যাঁ, এই যে মেবারের রাজা রানা প্রতাপ, রানা প্রতাপরা আকবরের রাজত্ব স্বীকার করেনি। কেন স্বীকার করেনি? কারণ এখানে বলেছিল যে তোমরা, আকবরে বলেছিল যে তোমরা যা সবাই আমার রাজত্ব স্বীকার করো, তোমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, কিন্তু রাজা কি করবে? রাজা মুঘল দরবারে মনসবদারি পোস্ট পাবে, আর মুঘল দরবারে তোমাকে মাঝে মাঝে যেতে হবে, ঠিক আছে? মুঘল দরবারে মনসবদারি পোস্ট নিতে হবে। এরা বললো না, আমরা মুঘল দরবারে পর আমাদের কোনো রাজা যাবে না। এই রেসপেক্টে ওদের যুদ্ধ হয়। এই যে আমাদের রানা প্রতাপের সাথে, তার রানা প্রতাপের সাথে 1576 সালে কি হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কার সাথে? আকবরের সাথে। এই যুদ্ধতে কি রেজাল্ট কি এসেছিল? না, রেজাল্ট কিছুই আসেনি। যেটার জন্য যুদ্ধ ওদেরকে মিলাতে চেয়েছিল, কেউ মিলাতে পারেনি। ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থেকে গেছে, ঠিক আছে? যুদ্ধের কোনো ফলাফল হয়নি, কিন্তু হেভি ক্ষয়ক্ষতি হয়েছিল এই যুদ্ধে, ঠিক আছে? ফলাফল সেরকম আসেনি, কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। ঠিক, তারপরে রানা প্রতাপের ছেলে আসে অমর সিং। অমর সিংও কী করে? ওদের রাজত্ব স্বীকার করেনি, ঠিক আছে? ঠিক আছে, তো বেসিক্যালি কি হয়, 1615 সাল নাগাদ কি হয়, যত রাজপুত রাজা ছিল সবাই তো মুঘলদের সাপোর্টেড হয়ে গেছিলো, তারা সবাই এদের ওপর প্রেসার ঘটাচ্ছিল। আর জাহাঙ্গীরও তার সাথে সাথে এদের উপর আবার প্রেসার করছে। তখন তার ছেলে আছে অমর সিং, ঠিক আছে? তখন এদের একটা যুদ্ধরম পরিস্থিতি আসে, ঠিক আছে? তখন আকবর কি হয়, এখানে জাহাঙ্গীর এই দায়িত্বটা দিয়ে দেয় তার ছেলে খুররমকে, যে তুমি এই ম্যাটারটা সলভ করা, যেটা আমার বাবার আমল থেকে চলে আসছে, হলদিঘাটে যার জন্য হয়েছে, যার জন্য এতটা খরচা হয়েছে, এখন অমর সিং আছে, একে আমাদের আন্ডারে আনতেই হবে। শাহজাহান পরে নাম হবে, খুররম কী হবে, খুররম যাবে, তাদের সাথে কথা বলবে, অনেক আলাপ আলোচনা করবে, তাদেরকে যুদ্ধর ভয় দেখাবে। অমর সিং কোনো ভয় করবে না, ও বলে তোমার মুঘল ফুগল রাখো, ঠিক আছে, ওইসব আমি মানি না। এ বলবে আমরা রাজপুত আছি, বলতে এখন এরা বলে বেশি রাজপুত ফাজপুতও আমরা করি না, এইভাবে প্রচুর থ্রেট দিয়ে হবে আর কি। তো খুররম যে আছে, খুররম কী করবে, একটা মিডিল পথা বার করবে। ও বলবে ঠিক, তোমাদের প্রবলেমসটা কোথায়? বলে প্রবলেম হচ্ছে আমরা মুঘলের রাজত্ব স্বীকার করবো না, আমরা ওই রাজসভায় থাকবো না, আমাদের কোনো রাজা রাজসভায় থাকবে না। ওদের নিয়ম কী ছিল আগের দিন বললাম না, যদি তুমি রাজপুত পলিসি অনুযায়ী সব মুঘল রাজসভায় রাজা চলে আসবে, আর ও বড় মনসবদারি পোস্ট পাবে। এরা বলছে না, সব রাজাই মুঘল দরবারে মনসবদারি হয়েছে, কিন্তু আমরা ওইটা যাবো না। তো বলে ঠিক আছে,
খুররম বলে তুমি যাবে না, তোমার ছেলেকে এ বলে যে তখন কি হয়, অমর সিংয়ের ওপর বাকি যত রাজপুত রাজারা আছে সবাই অমর সিংয়ের ওপর প্রেসারকে ক্রিয়েট করে। খুররম সবাইকে দিয়ে প্রেসার ক্রিয়েট করে, এমন প্রেসার ক্রিয়েট করায় যে আর কোনো মানে একা হয়ে যায় পুরো। তখন খুররম অমর সিংকে একটা এই লেটার দেয় খুররম, বা খুররমকে দেয় লেটারটা, ওরা দেখো আমি ভাই লাস্ট অবধি আমার গলা কাটা যাবে কিন্তু আমি ওখানে মনসবদার হব না। তো বলে ঠিক আছে তুমি হবে না, কিন্তু তোমরা যদি চাও আমার এত প্রেশার ক্রিয়েট হচ্ছে তাহলে আমার ছেলেকে আমি ওখানে দিতে পারি, কিন্তু ও যখন আবার রাজা হবে তখন কিন্তু ওখানকার মনসবদার হবে না, অন্য কেউ থাকবে আমাদের থেকে রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ তো সেটা থাকতে তখন এরাও রাজি হয়ে যায়, ঠিক আছে। খুররম এটা ওর জাহাঙ্গীরকে বুঝিয়ে দেয় যে যা আছে অতদিনের ঝামেলা। মানে কি আমি রাজপুত পলিসি একদিন পড়ালাম না, রাজপুত পলিসিতে কী পেয়েছিল যে রাজা ওদের সাথে বিলয় হবে, রাজাই ওখানকার মনসবদার হবে, মুঘলদের বড় পোস্ট পাবে, থাকতে হবে, যাতে তার আনুগত্য বজায় রাখে। এটা আকবর করেছিল, এরা এটা রাজি হচ্ছিল না। না এদের হলদিঘাটের যুদ্ধ হবে, ওটাই একটা মেন পয়েন্ট থাকবে, কারণ থাকবে ওটাই যে ওরা মুঘল দরবারে কোনো নেবে না, রাজা মুঘল দরবারে থাকবো না। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট আমি এখান থেকে ট্যাক্স দিয়ে দিতে পারি, কিন্তু আমি মুঘল দরবারে থাকবো না। বাকি সব রাজাগুলো মেনে নিয়েছিল, বড় বড় পোস্ট নিত। তখন এবার এর সময় যখন অমর সিং যখন আসে, অমর সিংয়ের সঙ্গে যখন ঝামেলাটা হয়ে যায়, তখন খুররম মিডিল ম্যান হিসেবে কাজ করে। তখন অমর সিংকে বোঝায়, সব রাজপুত রাজাকে দিয়ে আগে প্রেসার ক্রিয়েট করায়, ও পুরো একা হয়ে যায়। তখন বলে দেখো কারণ মিডিল ম্যানে আসো। তখন অমর সিং বলে আমার কি, আমি ভাই একটাই কথা বলছি, আমি রাজা হয়ে ওর রাজসভায় থাকবো না, আমি এখানকার রাজা, আমি ইন্ডিপেন্ডেন্ট আছি। হ্যাঁ আমি তার আনুগত্য স্বীকার করতে পারি, কিন্তু আমি ট্যাক্স দিতে পারি, কিন্তু আমি ওর রাজসভায় যেয়ে পরে বসবো না ওই মনসবদার নিয়ে, এটা আমাদের আন বান শানের বিরুদ্ধে। তখন শাহজাহান বলে ঠিক আছে তুমি তোমার ছেলেকে পাঠাও, ঠিক আছে, যে বাবা রাজা আছে, ছেলে আমাদের এখানকার মনসবদারে, মানে দুদিকটাই ঠিক রইলো, বুঝতে পারলে। তখন নিয়ম বললো ঠিকই আছে, তখন জাহাঙ্গীরে মেনে গেল। তো এই যে অমর সিংয়ের ছেলেকে মুঘল দরবারে মনসবদার পেলো, মানে বড় পোস্ট পেলো, আর এই জায়গাটা ওই যে এতদিনের পুরনো যুদ্ধ, রাজপুত সব অংশটা বিলয় হয়ে গেল জাহাঙ্গীরের রাস্তায়। বুঝতে পারছিস বুঝতে পড়বে তো? এর আগের দিন রাজপুত পলিসি পড়েছিলাম এটা। তাহলে কি হচ্ছে, এতদিনের যে যুদ্ধটা রাজপুতদের সাথে, যেটা কি করবে জাহাঙ্গীরের সময় কী হবে, শেষ হয়ে যাবে। রাজপুতদের সাথে কোনো ঝামেলা থাকবে না। তো এই রাজপুতদের সাথে কোনো ঝামেলা থাকবে না, এই ঝামেলাটার মেন শর্ট আউট কে করবে, খুররম। তো জাহাঙ্গীর তো প্লেস হয়ে যাবে খুররমের উপর, আর খুররমকে একটা উপাধি দিয়ে দেবে শাহজাহান। যে শাহজাহান টাইটেলটা কখন পেয়েছে ও, এইটা কোয়েশ্চেন দেবে যখন এই নিয়ে চুক্তি করেছিলেন, এভাবে মেন্সের কোয়েশ্চেন দেবে এগুলো। সাল ওই বললাম না, ওই 1615 সালে, 1615 সালে তখন এই শাহজাহানটা টাইটেল, এটা একটা টাইটেল, কে দিয়েছিল এটা, উপাধি এটা কে দিয়েছে, জাহাঙ্গীর দিয়েছে। কখন দিয়েছে না, যখন ও এই যে রাজপুতদের লাস্ট যে রাজপুত কিং ছিল সিসোদীয় বংশ, তাদেরকে যখন কি করে এদের সাথে বিলয় করায়। সব রাজস্থান, তিনটে মেওয়ারের রাজা বলছি সব, দাঁড়াও। এই যে অমর সিংয়ের পুত্র করণ সিং, একে মনসবদার বানিয়ে দেয়, ঠিক আছে, করণ সিংকে মনসবদার বানিয়ে দেয় মুঘলের, ঠিক আছে। আর মিলিটারি ইনভেনশন এর মধ্যে কি আছে, আমরা একটু মিলিটারিটা জেনে নিই জাহাঙ্গীরের। একদিন জাহাঙ্গীরের ইচ্ছা হয়, মুড ফুড খারাপ হয়, ঠিক আছে,
1620 সালে জাহাঙ্গীর কাংরা আক্রমণ করে। কাংরা, KANGRA, কাংরা লিখবো। ইন 1620 হি কংকেয়ার্ড কাংরা। এটা এবার ওর মুড খারাপ হয়ে চলে যায় কাংরা আক্রমণ করতে। কাংরা হচ্ছে উত্তরাখণ্ডে একটা জায়গা, ও আক্রমণ করে দেয়, ওই জায়গাটাকে নিজে দখল করে দেয়, ঠিক আছে। কাংরা, যদি বলে কাংরাকে ও আক্রমণ করেছিল কী হবে? জাহাঙ্গীর, 1620 সালে। দখল করে দিয়েছে। ঠিক আছে। 12 ভূঁইয়ার নাম শুনেছো? কি? বাংলার কি 12 ভূঁইয়াটা কি? সেই সময় জাহাঙ্গীর সব বাংলায় জমিদার পাওয়ারফুল হয়ে উঠেছিল। হ্যাঁ। এদের 12 তো এই জাহাঙ্গীরের রাজত্ব সময় না বাংলায় 12 জন জমিদার ছিল যারা খুব পাওয়ারফুল হয়ে গেছিলো, আর যারা বাংলাকে এককতান্ত্রিক শাসন চালাতো, ঠিক আছে। বাংলা ইনভিজিবলি তাদের হাতেই চলতো, মুঘল থেকে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। তো এই বাংলার 12 ভূঁইয়া সাবপ্রেস করে কে? জাহাঙ্গীর, ঠিক আছে। তো বলবে যে 12 ভূঁইয়াকে দখল করে, 12 ভূঁইয়াকে কারা হারায়, কাকে ডেস্ট্রয় করে, অ্যান্সার কী হবে? জাহাঙ্গীর। লিখবো ইন 1617 to 1624 সাপ্রেসিং অফ 12 ভূঁইয়া অফ বেঙ্গল। সাপ্রেসিং মানে হচ্ছে কি করে? দমন করে দেওয়া। SUPRESSING, সাপ্রেসিং অফ 12 ভূঁইয়া, BARO, 12 ভূঁইয়া, BHUNIA, 12 ভূঁইয়া অফ বেঙ্গল। তাদেরকে সাপ্রেসিং করে বা অ্যাবলিস্ট করে। যে করে তার একটা, উনি তো আসে না, ওর একটা জেনারেল আছে, ঠিক আছে, মানে ওর একজন সৈন্য কর্মচারী আছে, তার নাম হচ্ছে ইসলাম খাঁ। হিজ জেনারেল, লিখবো হিজ জেনারেল ইসলাম খাঁ, হিজ জেনারেল ইসলাম খাঁ অ্যাবলিস্ট 12 ভূঁইয়া, 12 ভূঁইয়াটা উঠিয়ে দেয়। ইসলাম খান। ওই তো 1717 থেকে 1624 অবধি যুদ্ধের এতদিন পর্যন্ত চলেছিল 12 ভূঁইয়া। তো বাংলার 12 ভূঁইয়াকে উচ্ছেদ করে জাহাঙ্গীর, আর তার জেনারেল যে করেছিল কে হলো? হ্যাঁ। এর সময় আহমেদনগরের সাথে যুদ্ধ হয়, ওয়ার উইথ আহমেদনগর। আহমেদনগর আছে কোথায়? আর মালিক অম্বর ছিল এখানকার প্রধানমন্ত্রী। মালিক অম্বর ছিল আহমদনগরের প্রধানমন্ত্রী। লাগবে না, ও ঠিক আছে, লাগবে না, যেটা লাগবে ফালতু করিস না। প্রধানমন্ত্রী কি খান? হ্যাঁ, প্রধানমন্ত্রী কী ছিল প্রধানমন্ত্রী? মালিক অম্বর। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিল মালিক অম্বর। বাস এই কটা মিলিটারি কংগ্রেস জেনে রাখতে হবে। সৈন্য অভিযান হয়েছিল কার সময়? জাহাঙ্গীরের সময়। ব্যাস, পয়েন্টটা বন্ধ করে দাও। হ্যাঁ, এই সময় না, শাহজাহান। ওরা BCS মেন্সে কোয়েশ্চেনও পড়েছিল। কোনোদিন এটা কোয়েশ্চেন আসবে মেন্সে যে তখন যখন এখানে 12 ভূঁইয়া দখল হয় তখন বাংলা কে দখল করেছিল, নাম কী হবে? আর ওই সময় ওই কোয়েশ্চেনটা এসেছিলো 2016 সালে মেন্সে এসেছিলো যে যখন বাংলা দখল করে শাহজাহান যখন বাংলাতে পর্তুগিজ উচ্ছেদ করতে আসে তখন বাংলার কে ছিল, রাজা কে ছিল, এই কোয়েশ্চেনটা এসেছিলো। তো এগুলো আসবে মেন্সে, এগুলো আসবে কোয়েশ্চেনগুলো, মাথায় রাখবে। এবার আমরা জাহাঙ্গীর সম্বন্ধে জানবো একটু। জাহাঙ্গীরের এই প্রথম যেটা হলো, ঠিক আছে, রাজত্ব করেছিল, ওইটা সারটা কত ছিল বলে দে, লিখলি না? রাজপুতদেরকে যখন দখল করলো 15।
মেওয়ার। জাহাঙ্গীরের সময় পর্তুগিজরা আসবে, আমাদের আসবে, ইংরেজ আসবে, তাই না? জাহাঙ্গীরের সময়। নেক্সট, জাহাঙ্গীর বাবার নাম হচ্ছে আকবর। আকবর যে জিনিসটা পায়নি সেটা হচ্ছে কি পড়াশোনা করতে, যেটা সব থেকে বেশি চাইতো। তাই কি করতো আকবর তার ছেলেকে আপ্রাণে আর কিছু করুক না করুক পড়াশোনা করাতে চাইতো, প্রচুর পড়াশোনার উপর জোর দিত। তার গুরু ছিল আবদুল্লাহিম খানি খান্নানকে তার জাহাঙ্গীরের গুরু ওস্তাদ করেছিল, তাই না? একদিন বলছিলাম না? তো কোনো দিন আসবে যে তার হোম টিচার বা ওস্তাদ কে ছিল, গুরু কে ছিল জাহাঙ্গীরের, কী হবে? আবদুল্লাহিম খানি খান্নান। আবদুল্লাহিম খানি খান্নানকে ছোট থেকে পালন করেছিল আকবর, কারণ আবদুল্লাহিম খানি খান্নানের বাবার নাম ছিল বৈরাম খাঁ। আর বৈরাম খাঁ যখন মারা গেছিল তখন আব্দুল রহিম খানি খান্নান আর তার ছেলে মানে তার মা বৈরাম খানের সালিমা বানু একে নিয়ে চলে আসে তার কাছে, নিয়ে মুঘলদের হাসে রাখতো এবং সালিমা বানুকে আকবর বিয়ে করে নেয়, একে ছেলের মতো পালন করে এবং সেই তার ছেলেকে দেখে, ঠিক আছে? তার ছেলের ওস্তাদ হয়, বুঝতে পেরেছি? এইবার কি হবে না, এবার একে অনেক শিক্ষিত করবে, ফার্সি ভাষায় একদম বিদ্বান হয়ে যাবে জাহাঙ্গীর, এত শিক্ষিত হয়। কিন্তু শিক্ষিত হয়ে ভুল কাজগুলো করে, তো বিদ্বান হয়ে যায়। তাই ও নিজের অটোবায়োগ্রাফি নিজে লিখে, যেটার নাম কি তুজি কি জাহাঙ্গীরি। কোন ভাষায় লিখেছিল? এটা ফার্সি ভাষায় লিখেছিল, ঠিক আছে? লিখে রাখবো, হি রোট হিজ অটোবায়োগ্রাফি কি তুজি কি জাহাঙ্গীরি, আর এটা ব্যাকেটে ভাষাটা লিখে রাখবো ফার্সি। মুঘলদের সরকারি ভাষা কী ছিল? ফার্সি, উর্দু না কিন্তু, হ্যাঁ, মুঘলদের সরকারি ভাষা ছিল ফার্সি। ঠিক আছে, তাহলে কী হলো? সরকারি ভাষা কী থাকবে? ফার্সি। আর ফার্সি সরকারি ভাষা থাকায় ফার্সিতে সব কিছু লিখবে, সব কিছু প্রমোট ফার্সি করবে সরকার। আর জাহাঙ্গীর না সেই সময়কার সবথেকে বেশি ফ্যাশনেবল লোক ছিল, ঠিক আছে? মুঘল কেন, মানে মধ্য এশিয়ায় সব থেকে ফ্যাশনেবল লোক ছিল একটা জাহাঙ্গীর। ছেলেদের কানের পরে না এই পথটা প্রথম কে নিয়ে আসে না? জাহাঙ্গীর। জাহাঙ্গীরই প্রথম যে কানে ফ্যাশনের জন্য কানের পড়েছিল, ফ্যাশনেবল। এটাকে বলা হতো তখন কাংড়া বলা হতো, ঠিক আছে? কুণ্ডল বলা হতো। তো ফার্স্ট টাইম কুণ্ডল যে পড়েছে জাহাঙ্গীর কানে পড়েছিল। তখন থেকে ছেলেরা এই এক কানের পরে ওই জিনিসটা জাহাঙ্গীর প্রথম ইন্ট্রোডিউস করেছিল। জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের ওয়াইফ, যেটা আমরা নূরজাহান পড়বো, তারাই কিন্তু ফ্যাশন, দুজনেই ফ্যাশন ডিজাইনার ছিল। তারা ফ্যাশন সম্বন্ধে তাদের বিশাল জ্ঞান ছিল, ভাবা যায়? হ্যাঁ, এইবার আমরা যে টপিকটা পড়তে চলেছি সেটা হচ্ছে নূরজাহান, প্রেম, লাভ, যেটার জন্য ক্লাসটা আছে তোদের। ব্রেক কিসে? কত ব্রেক নিবি? তোর কি পেচ্ছাপ লেগেছে? তাহলে চলে যা। হ্যাঁ, সব হবে, দাঁড়া, এই তো শুরু হলো, কোথায় পালিয়ে যাবো না। কে পেচ্ছাপ গেল? ও দুটো বেজে গেছে, আজকে লেট করে শুরু হয়েছে না। ব্রেক নেবে নাকি? ব্রেক নেবে 5 মিনিট নিলে, তাহলে 5 মিনিট।
ও স্টপ কর, এবার থেকে কন্টিনিউ চলবে। বলো না, অমনি কোনো ব্যাপার নেই। আজ এক সপ্তাহ চললেও যেদিন লাইভ ক্লাস হবে সেদিন থেকে তো 11:30 11:30 থেকে শুরু হবে, তাই না? ওখানে লোক তো বসে থাকবে। আর ডেট ঠিক করেছি, হ্যাঁ, ডেট ঠিক করবো, শনি রবিবার আর একদিন রাখবো। শনি রবিবার রাখো, শনি রবিবার রাখতেই হবে, কিছু করার নেই। সানডেতে কিন্তু অনেক এক্সাম। হ্যাঁ চল শুরু কর। তোদের জায়গায় তো থাকে, একই জায়গায় তো থাকিস। হ্যাঁ ঠিক আছে, চল নেক্সট আমরা লাভ স্টোরি পড়ছি। কার? জাহাঙ্গীর। তো আমরা নেক্সট লিখব নূরজাহান, টপিক দেবো, লিখব নূরজাহান। তো নূরজাহানের পিতার নাম ছিল গিয়াস বেগ, লিখে রাখবো। নূরজাহানের পিতার নাম ছিল গিয়াস বেগ। আর এনারা প্রচুর কঠোর পরিশ্রমিক লোক ছিলেন। এনারা বেসিক্যালি, ঠিক আছে, ওই পারস্য থেকে, ইরান থেকে এরা এসেছিলেন, ঠিক আছে। এসে পরে আকবরের সময় এসেছিলেন, আর আকবরের টাইমে এরা বড় ধরনের মনসবদারি পায়, ঠিক আছে। 7,000 মনসবদারি পায় এই গিয়াস বেগ আর গিয়াস বেগের ছেলে, যার নাম হচ্ছে কি আশরাফ খান, তাই না? আশরাফ খান গিয়াস বেগের ছেলে, আর গিয়াস বেগ আকবরের টাইমে বড় মনসবদারি পায়, প্রায় 7,000 মনসবদারি পায়। সব থেকে বেশি মনসবদারি ছিল মানসিংয়ের। এবার এই গিয়াস বেগের ওয়াইফ ছিল, তখন কি করছিল, আশরাফ খা বা আসফ খা, ঠিক আছে। তাহলে গিয়াস বেগ, তার ছেলের নাম লিখলাম আসফ খা। আর গিয়াস বেগের যে মেয়ে মানে ছিল, ওয়াইফ ছিল, তার ওয়াইফের নাম হচ্ছে আসমত বেগম। তা আমি কি বললাম, ইতিহাস আমরা যখনই যা পড়বো না, তা আমাদের নিশ্চয়ই কিছু কারণ আছে, সবারই রিলেটেড, আমি এমনি পড়বো না। আসমত বেগম, হ্যাঁ, এরাও ইরানি ছিলেন। উনি গিয়াস বেগের ওয়াইফ। তো তার মধ্যে আমরা গিয়াস বেগ তো পড়বই, কারণ তিনি ছিলেন মেন লিডার, মেন টপিক। তার ছেলেও ছিল আমাদের কি আশরাফ খান। আর তার যে মানে গিয়াস বেগের যে ওয়াইফ ছিলেন, নাম ছিল কি আসমত বেগম। এই আসমত বেগমই না অ্যাট দ্য ফার্স্ট টাইম গোলাপ যে ফুল হয় না, গোলাপ থেকে ইতর বানানোর প্রসিডিওরটা ভারতে ইন্ট্রোডিউস করেছিল। আতর, গোলাপ থেকে আতর বানানোর যে প্রসিডিওর হচ্ছে, সেই প্রসিডিওরটা প্রথম কে করেন ভারতবর্ষে? এই আসমত বেগম। তিনি কার ওয়াইফ ছিলেন? গিয়াস বেগের। গোলাপ থেকে আতর বানানোর যে প্রসিডিওরটা, এই ফর্মুলাটাই নিয়ে দিয়েছিলেন, ইনিই প্রথম বানিয়েছিলেন। তো ছোট থেকে জাহাঙ্গীর কেমন ছিলেন? সুরাপান করতেন, মদ্যপান করতেন, তারপরে এই মেয়ে রিলেটেড এইসব অনেক রকম হারেম ফারেমে থাকতেন। তোর ছোট থেকে ওর প্রেম হয়ে যায় কার? এই গিয়াস বেগের একটা মেয়ে থাকে, যার মেয়েটার নাম কি মেহরুন্নিসা। এই মেহরুন্নিসার সাথে প্রেম হয়ে যায়। গিয়াস বেগের মেয়ের নাম হচ্ছে মেহরুন্নিসা। কার প্রেম হয়ে যায় ছোটোবেলা থেকে? সালিমের। কিন্তু এই প্রেম সম্পর্ককে আকবর কোনো মতেই মেনে নিতে পারছিলেন না। আকবরের মাথা ব্যথার কারণ হয় এই প্রেম সম্পর্ক, কারণ ওরা হচ্ছে তার নিচের কর্মচারী মাত্র। কর্মচারীর সাথে ওদের রাজার বিয়ে দেবে না, যারা হুবু রাজা হবে, ঠিক আছে, রাজকুমার যে। তো ওই জন্য ও গিয়াস বেগকে বলে যে দেখো, তুমি যদি বাঁচতে চাও তোমার মেয়েকে এখান থেকে হাঁটাও।
তো ইনস্ট্যান্ট আসমত বেগ, আমাদের এই যে গিয়াস বেগের মেয়েকে বিয়ে দেওয়া হয়, আকবরও বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়া হয় কাকে না, আলীকুলি বেগের সাথে। আলীকুলি বেগের সাথে মেহরুন্নিসার বিয়ে দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আলীকুলি বেগের সাথে কার বিয়ে দিয়ে দেয়? কার? মেহরুন্নিসার বিয়ে দিয়ে দেয়। আর আলীকুলি বেগকে করে দেয় আমাদের বর্ধমানের কি করে দেয়, শাসনকর্তা বানিয়ে দেয়, ওখানকার ওকে জায়গিদার দিয়ে দেয়, আকবরে দিয়ে দেয়, যাও থাকো ওইদিকে, এদিকে আর আসো না দিল্লি দিকে, একদম ডিটাচ করে দেয়। আর আলীকুলি বেগ কি করে, একদম একজন তিনি আফগান ছিলেন, তাই তার একটা টাইটেল ছিলেন আলীকুলি বেগের, যেটা শের আফগান বলা হতো একে, ঠিক আছে? ঠাকুর বলা হতো আলীকুলি বেগকে বলা হতো শের আফগান। বাংলার সুবেদার নিযুক্ত করে দেন, আকবরে নিযুক্ত করে দেন, আর বাংলা পাঠিয়ে দেন। তাহলে নূরজাহান কোথায় চলে আসে? বাংলায় বর্ধমানে চলে আসে। এই আলীকুলি বেগের আরেক টাইটেল ছিলেন শের আফগান। হ্যাঁ, তো শের আফগান আলীকুলি বেগ দেখি লোক, হ্যাঁ, দিয়ে ওরা বর্ধমানে সুবেদার নিযুক্ত করে দেয়, আর এখানে রেখে দেয় কাদের? আলীকুলি বেগ। আলীকুলি বেগের টাইটেল ছিল শের আফগান, একে শের আফগান বলা হতো। এবং কি তাদের বিয়ে হয়, সংসার করে, তাদের একটা মেয়েও হয়। মেয়েটার নাম কি থাকে? লাড মালি। এদের মারফত একটা মেয়ে হয় তাদের, আলীকুলি বেগের সাথে আমাদের মেহরুন্নিসা, মেয়েটার নাম হয় লাড মালি। তাহলে জাহাঙ্গীরের মনের পরিস্থিতি কীরকম এখন? মন পুরো হু হু করছে, তাই না? ফিলাল টু, তাই না? পুরা ফিলাল টু হয়ে গেছে। দেখে না, জাহাঙ্গীর তো বাবার জন্য তো কিছু করতে পারে না, কিন্তু যেই বাবা ওকে কি করে সিংহাসনে বসায়, তখন সিংহাসনে পাঁচে বসেই ও 10-11 নাগাদ কি করে দেয়? বর্ধমান আক্রমণ করতে পাঠিয়ে দেয় তার সৈন্যদলকে। ও প্রথম কি করে? আলীকুলি বেগের কাছে হিসাব চায়, যে হিসাব চাওয়ার জন্য এখান থেকে লোক পাঠিয়ে দেয়, ঠিক আছে? লোক পাঠিয়ে দিয়ে যখন যে হিসাবে গোলমিল পায়, দিয়ে কি করে ওকে আলীকুলি বেগকে মেরে দেয় জাহাঙ্গীর। যে আলীকুলি বেগকে মেরে দেয়, মেরে দেওয়ার পর কি হয়, তার ওয়াইফ মেহরুন্নিসা আর তার মেয়ে লর্ড মালিকে মুঘল যে হারেমে নিয়ে চলে আসে। আর মুঘল হারেমে নিয়ে আসে, তে এসে পরে জাহাঙ্গীরের জাহাঙ্গীরের যে মা ছিলেন সালিমা বানু, তাই না? সালিমা বানু বেগমের কি করে দেয়, মানে তাকে দেখাশোনা করার দায়িত্ব কাকে দেয়? মেহরুন্নিসাকে দেয়। যে সালিমা বানু যে আকবরের মা ছিলেন একজন, ঠিক আছে, তাকে আরেকজন ছিলেন, আকবর আবার বিয়ে করেছিলেন, তো তাকে কি হলে সালিমা বানু বেগের কি করে দেয়, জাহাঙ্গীরের মায়ের কি করে দেয়, দেখাশোনার ভার দিয়ে দেয়। তাহলে এবার একটা কথা এখানে ঐতিহাসিক এখানে দু রকম কথা বলেছে। একজন বলেছে, লার্ড মালিকে বলেছে যে প্রতিবর্তা বলেনি, মানে বলেছে কি যে ও কি করে পারে যে একটা মানে কি তার স্বামীকে মেরে দিয়েছে, এসে পরে তুমি ওকে তো অন্যভাবে রাখতে পারতো, কিন্তু না, তাকে মানে যখনই ওই তার মায়ের সেবাই রেখেছে, তার মানে ও মন থেকে তো মেনে নিয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছি কেসটা? কিন্তু জাহাঙ্গীর তার তুজুকি জাহাঙ্গীরের লিখছে যে আমি যখন ওই মিনা বাজারে যখন যাই 1612 সালে, তখন আমি প্রথমবার দেখতে পাই মুঘল হারামে যে ওই মেয়েটাকে দিয়ে আমি ওকে বিয়ে করি, আমার খুব ভালো লাগে। কিন্তু না, ব্যাপারটা এরকম নয়। ঐতিহাসিকরা এইভাবে বলেছে যে ওকে ওখানে নিয়ে আসে, তো যদি একটা রাজাকে যদি একটা শাসনকর্তার ওয়াইফকে নিয়ে আসে, তো ওকে হারেমে রেখে দেবে, কোথাও একটা অন্য জায়গায় রেখে দেবে, ওকে নিজের মায়ের মানে কি দেখরেখে রাখছে, মানে বুঝতে পারছো না? আর ও রাজি হয়ে যাচ্ছে থাকতে, ঠিক আছে? তো একদিক দিয়ে তো ভালোবাসা খুব ভালো মনে হচ্ছে, একদিক দিয়ে তাহলে আলীকুলির তো অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না? তো ভালোবাসা যেমন একদিকে পজিটিভ দিক দিচ্ছে, মানে কি আলীকুলির বেগের ক্ষেত্রে তো ওইটাই হয়ে যাচ্ছে, ফিলাল হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, ঠিক আছে? ওর দিক দিয়ে দেখতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কি বারবার বাথরুম যাচ্ছে নাকি? ও ঠিক আছে। তারপরে জাহাঙ্গীর ওকে কী করে নে, আস্তে আস্তে জাহাঙ্গীর ওকে বিয়ে করে নেয় মেহরুন্নিসাকে, ঠিক আছে? তো জাহাঙ্গীর যখন মেহরুন্নিসাকে বিয়ে করে নেয়, আস্তে আস্তে কি হয়, জাহাঙ্গীর
তার রাজসভা রাজকর্ম থেকে আস্তে আস্তে বিরত হতে থাকে। ও জাহাঙ্গীরের মেহেরুন্নিসা ভালোবাসাতে এতটাই ডিপলি ইসে ঢুকে যায়, মানে এতটাই ডিপলি হয়ে যায় তাদের ভালোবাসে। ও মানে যেমন থাকে না মানুষের সব পেয়ে গেলে যেটা হয়, ও সব পেয়ে গেছে, ঠিক আছে, ও আর কিচ্ছু থাকে না, ও শুধু ওর ভালোবাসায় ছত্রছায়ায় পালিত থাকে। মানে কি বিয়ের পর জাহাঙ্গীর একটা মানে মোগল দরবারে একটা প্রথা ছিল যেটাকে বলা হতো ঝরকা দর্শন বা ঝরকা দর্শন। ঝরকা দর্শন হচ্ছে মুঘলদের একটা দরবার ছিল, আর দরবারের মানে অনেক জানলা টাইপের ফুটো ফুটো থাকতো, ঠিক আছে, নকশা করা, ওখান থেকে বাইরে থেকে লোক দেখতে পাতো রাজসভায়। তো ওখানে সকালে ঘুম থেকে উঠে আকবর ওখানে বা রাজা এখানে দাঁড়াতো, দাঁড়িয়ে পরে ওখানে না লম্বা লাইন লেগে থাকতো প্রজারা ঘুম থেকে উঠে সবাই দাঁড়িয়ে থাকতো ভোর থেকে। মানে একবার যদি আকবর এটা শুরু করেছিল ঝরকা দর্শন, যে একবার যদি সব ঘুম থেকে উঠে যদি আমরা একে দেখিনি মানে সম্রাটকে দেখিনি তো কী হবে, তাদের দিন ভালো যাবে, ঠিক আছে, এইরকম মান্যত ছিল, মানে নিজেকে অ্যাজ এ গড রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করেছিল আকবর, ঠিক আছে। তো যাই হোক, ওই যে ঝরকা দর্শন দিত, তো আস্তে আস্তে কী হয়, এই ঝরকা দর্শন দিতে বন্ধ করে দেয়, ঘুম থেকে উঠতেই লেট করে এবার, ঠিক আছে। তো ওই ঝরকা দর্শন যে জায়গাটা দেয় ওখানে আস্তে আস্তে লোক যখন দাঁড়িয়ে থাকতে লাগতো, ঠিক আছে, তখন ওখানে দেখতে পেলে একটা মহিলাকে, তার নাম ছিল নূরজাহান কী করতো, ওখানে দাঁড়িয়ে থাকতো, নূরজাহান ঝরকা দর্শন দিত আস্তে আস্তে। আর জাহাঙ্গীর আস্তে আস্তে কি রাজসভায় যেতে বারণ করে দিল, মানে একা যেত না, এতটাই অ্যাডিকশন ছিল। জাহাঙ্গীর আস্তে আস্তে কী করলো, নূরজাহানকে নিয়ে রাজসভায় ঢুকতো, ঠিক আছে, নূরজাহানকে রাজসভায় বসতো, ঠিক আছে। এমনকি কাজও আস্তে আস্তে নূরজাহান কী করে, তাকে মানে ও আর কিছু করে না, শুধু নূরজাহানের কোলেই পড়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ, আর নূরজাহানকে কী করে, তাকে সব কিছুর হেড বানিয়ে দেয়। যেমন মাদেতে মোয়াজ বলে ডিপার্টমেন্ট ছিল, প্রথম যেটা করে মাদেতে মোয়াজ ডিপার্টমেন্টটার কী হয়, নির্ণয়কে নাম নূরজাহান প্রথম মাদেতে মোয়াজ এই যে মানে হচ্ছে যারা মুঘল রাজসভায় বড় বড় বিদ্বান ব্যক্তি ছিলেন না, তাদেরকে জমির দিকে দিত, ঠিক আছে, দান করা হতো, যে তারা জমি নাও, জমি নিয়ে তোমরা চাষবাস করে খাও, ঠিক আছে, বা তোমরা ওখানে লোককে কর্মচারীকে দেখে চাষ করাও। তো এই কাজগুলো ডিপার্টমেন্ট ছিল মাদাতে মোয়ান। এই মাদাতে মোয়ানের হেড হয়ে গেল কে, নূরজাহান। তাহলে জমি কে দেবে এবার, কার, আর জাহাঙ্গীরের চলতো না, এবার নূরজাহানের সিগনেচার দিলেই কী হতো, স্ট্যাম্পটা দিলেই কী হতো, এবার সবাই জমি পেত। তার মানে কী হলো, আস্তে আস্তে কিছু লোক নূরজাহানের কাছ থেকে জমি নেওয়ার চক্করে কী হবে, আস্তে আস্তে নূরজাহানের দিকে ঢেলে যাবে না। তো রাজসভায় না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিলো যে জাহাঙ্গীর কিছুই বলতো না, যে কোনো ডিসিশন আস্তে আস্তে নূরজাহানই নিতে লাগলো। আর রাজসভায় না দুটো দলে বিভক্ত হয়ে গেল, রাজসভায় যারা রাজনৈতিক লোক ছিল তারা দুটো দলে বিভক্ত হয়ে গেল। একটা দল ছিল নূরজাহানপন্থী হয়ে গেল, আর একটা কী হবে, জাহাঙ্গীরপন্থী। যারা পুরনো লোক ছিল না, যারা জাহাঙ্গীরকে ভালোবাসত, অনেক পুরনো ছিল আকবরদের সময়, তারা সবাই জাহাঙ্গীরপন্থীতে হয়ে গেল। আর কিছু লোক লোভে কী হলো, নূরজাহানপন্থীতে। অনেকে যারা কনজারভেটিভ ছিল, যা মেয়েরা রাজসভায় আসবে কেন, নিয়ম ছিল না এরকম, মেয়েরা ঝরকা দর্শন দেবে কেন, নিয়ম ছিল না। তো এই যে কনজারভেটিভ লোক, তারা জাহাঙ্গীরের তারা অপোজিট করতে লাগলো ব্যাপারটা। আর যারা সুবিধা পেতে যারা নূরজাহান এই পন্থীতে চলে গেল, ওরা জমি পেত, ঠিক আছে, আস্তে আস্তে এরকম রাজসভায় হয়ে গেল। বুঝতে পেরেছেন কেমন একটা ভাগ হয়ে যাচ্ছে ব্যাপারটা। পুরো রাজসভা দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছু লোক নূরজাহানকে দেখতে পারে না, কিন্তু চুপচাপ বসে থাকে। আর সবাই সেই সময় নূরজাহান এমন হতো যে মানে প্রত্যেক দিন আর আসতে লাগলো না, কে, জাহাঙ্গীর আর রাজসভায় আসতে লাগলো না। এবার রাজসভায় একা আসতে লাগলো কে, নূরজাহান। এটাকে বলা হয় নূরজাহান চক্র, তাই না, পড়বো, সব পড়ছি। কিন্তু এই ঘটনা একজনের আর ভালো লাগতে লাগলো না। সেই লোকটাই ছিল কে, শাহজাহান, খুররম। তো নেক্সট পয়েন্ট দেবো শাহজাহানের বিদ্রোহ বা খুররমের বিদ্রোহ। এটা শেষ হয়নি পয়েন্টটা, হ্যাঁ, এটা হবে মেন পয়েন্ট, আর এটা সাব পয়েন্ট, ঠিক আছে, শাহজাহানের বিদ্রোহ।
ঠিক আছে। তো তখন আমাদের শাহজাহান কী করলো, বিদ্রোহ আস্তে আস্তে সাউথ ইন্ডিয়ায় ছিল, তখন ও সাউথ ইন্ডিয়া থেকে ও বুঝতে পারছে, ও ভাবছে হয়তো নূরজাহানের যেসব পরিচিত আছে, তার যে ছেলে পেলে আছে তাদেরকে রাজত্ব দিয়ে দেবে, ঠিক আছে। শাহজাহান বিদ্রোহ করতে শুরু করলো। বিদ্রোহটা হলো কীভাবে না, 1622 খ্রিস্টাব্দে আমার ইরানের একটা দল, ঠিক আছে, ইরানের রাজারা কি করলো, এখানে কান্দাহার ছিল, কান্দাহার কাদের আন্ডারে, মুঘলদের আন্ডার ছিল, এই কান্দাহার ফোর্ট দখল করে নিল, ঠিক আছে। কান্দাহার ফোর্ট 1622 খ্রিস্টাব্দে কে দখল করে নিল, ইরানের রাজারা। তো ইরানের রাজারা যখন কান্দাহার ফোর্ট দখল করে নিল, তখন এবার মুঘল সৈন্যবাহিনী কী করবে, ছাড়বে না তাকে। তো তখন এই নূরজাহানের কথাতে শাহজাহানের কাছে লেটার এলো, শাহজাহান সাউথ ইন্ডিয়াতে, যে যাও কি করো, দখল করো আমাদের ফোর্টটা। শাহজাহান তখন বুঝতে পারছে যে না, এটা তো পুরোপুরি ওর মানে মেরে ফেলার চক্কর হতে পারে, ও এমনিতেও যদি আমাকে ওখানে চক্রান্ত করে মেরে দেয়, বা এটা হতে পারে যে আমি এগুলো সব কিছু করে দিচ্ছি কিন্তু আলটিমেট আমি রাজা হব না, ঠিক আছে। এইভাবে ও এক লেটার লিখে দেয় তার বাবাকে, জাহাঙ্গীরকে, যে দেখো আমি যাব ঠিকই, কিন্তু আমাকে সাউথ ইন্ডিয়াটা পুরোটা দিতে হবে, আর তার সাথে সাথে মুঘলে যা সৈন্য আছে তার হাফ আমাকে দিতে হবে, বাগাওয়াত, তাই না? ঠিক আছে। এই যে বাগাওয়াত করার নিয়ম কি মুঘলে, মৃত্যুদণ্ড। বলে আমি তো যাব না, যখন এখানে যাই না তখন কী হবে, কান্দাহার দখল করে নেবে। কে দখল করে নেবে, ইরানের লোকেরা। ওরাও যাবে না, কারণ ওটা রাজি হয় না। দিয়ে কি করে, মেহরুন্নিসা তো রেগে যায়, তখন তো কিসে আসে মেহরুন্নিসা শাহজাহানের উদ্দেশ্যে কী করে, সৈন্য পাঠিয়ে দেয়। তো শাহজাহানের উদ্দেশ্যে যখন সৈন্য পাঠিয়ে দেয়, তখন যে পরে এত সৈন্য যায় শাহজাহানকে ধরে নেয়। আর শাহজাহানের দুটো ছেলে, ছোট ছোট ছেলের নাম ছিল দারা শিকো আর ঔরঙ্গজেব, এই যে দুজনকেও ধরে নেই। তো বিয়ে হয়ে গেছিলো শাহজাহানের, ধরে পড়ে মুঘল রাজসভায় নিয়ে আসে। তো মুঘল শাহজাহান বুঝে যায় এবার আমি তো ফেঁসে গেছি, তখন ও পুরো হাতে পায়ে পড়ে দেয় যে আমাকে ক্ষমা করে দাও, এবারের জন্য আর কোনোদিন হবে না। তখন বলে না, বিদ্রোহ করার ক্ষমা একটাই হচ্ছে কি, মৃত্যুদণ্ড। কিন্তু তোমাকে আমি ছাড়বো কেন, আর আমি বিশ্বাসই করবো কেন? নূরজাহান বলছে কীভাবে বিশ্বাস করবো? তখন ও বলছে না, আমাকে ছেড়ে দাও, আমার অনেক বড় ভুলে গেছে, আর কোনোদিনও হবে না, ঠিক আছে, এইসব বলেছে শাহজাহান। তখন বলে দেখ, আমি তোমাকে একটাই বিশ্বাস করতে হবে যে আমাকে কিছু জিনিস হবে, রাখতে হবে। কী রাখতে হবে? তখন বলছে তুমি একটা কাজ করো। শাহজাহানকে বলে মেহরুন্নিসা, তুমি তোমার দুটো ছেলে আছে, ঔরঙ্গজেব আর দারা শিকো, এই দুটোকে আমার কাছে রেখে যাও, তবে আমি তোমাকে আবার তোমার পোস্ট ফিরিয়ে দেবো। দিয়ে দুটোকে ওর কাছে রেখে ও চলে যায়। তাহলে কার কাছে পালিত হচ্ছে এবার, ঔরঙ্গজেব আর দারা শিকো, মেহরুন্নিসার কাছে। আর ও চলে যায়। এইভাবে শাহজাহানের বিদ্রোহটা দমন হয়ে যায়, ঠিক আছে। শাহজাহান এখান থেকে আর বিদ্রোহ করে না, ঠিক আছে। একটা গেল শাহজাহান বিদ্রোহ, ঠিক আছে। এই গল্পটাকে ছোটো করে লিখে রাখো, যাতে তোমরা পরে যেন মনে পড়ে যায়। 1622 খ্রিস্টাব্দে হয়েছিল। 1622 খ্রিস্টাব্দে ইরানে অ্যাটাক করতে এসেছিল, ইরানের রাজারা এসেছিলো অ্যাটাক করতে। কোথায় এসেছিল? কান্দাহার ফোর্টে, জাহাঙ্গীরদের ফোর্ট ছিল, ওই ফোর্টকে দখলও করে নেয় পরে রাজারা। আর তখনই যেতে বলেছিল শাহজাহানকে, শাহজাহান কিন্তু যায়নি। ও বলল আমার মুঘলের 50% সৈন্য দরকার, আর তার সাথে সাউথ ইন্ডিয়াটা আমার নামে লিখে দাও, মানে আমি এখানকে শাসন করতে হবো। দিয়ে নিয়ে নূরজাহান ওকে পিছিয়ে করে ওকে ধরার পর কি করে, তার দুই ছেলেকে ও গিরবি রেখে নেয়।
ঠিক আছে। এবার কি হবে, শাহজাহানের বিদ্রোহ দমন হবে, তারপর আবার একজন বিদ্রোহ করবে, তার নাম হবে মোহাব্বতে খাঁ। লিখে রাখবো, মোহাব্বতে খাঁর বিদ্রোহ। মোহাব্বতে খাঁ, ঠিক আছে। এগুলো সব সাবপ্রেস কে করছে, মেহেরুন্নিসা, ঠিক আছে। রাজনৈতিক কে ছিল না, জাহাঙ্গীর ছিল না, তার ওয়াইফ কিন্তু ছিল, ঠিক আছে। পুরো হাতে চলে এসেছিল কার, এরা চালাতো। এদের মধ্যে কারা ছিল, মেহেরুন্নিসা ছিল, মেহেরুন্নিসার বাবা ছিল, আর মেহেরুন্নিসার ভাই ছিল, ঠিক আছে। এবার তাদের নামগুলো অবশ্য বলতে হবে না, আগেই বলে দিয়েছি। এই যে যে দলটা ছিল না, এই দলটাকে নূরজাহান চক্র বলতো। এই দলটাই পুরো মুঘল সাম্রাজ্যের তখন চালাচ্ছিল, ঠিক আছে। ওর বাবা, ঠিক আছে, গিয়াস বেগ, তার ভাই, ঠিক আছে, এরা সবাই তখন এই চক্রটা ছিল, এরা তখন শাসন চালাতো। তো মোহাব্বতে খাঁ জাহাঙ্গীরদের একজন বড় সর্দার ছিল জাহাঙ্গীর দলের, ঠিক আছে। তো জাহাঙ্গীর দল থেকে তাকে কি বলা হয়, যে ও তখন এইসব দেখতে ওর ভালো লাগে না, ঠিক আছে। এই যে নূরজাহানের হাতে পাওয়ার তাদের মতো চলছে মুঘল সাম্রাজ্য থেকে বেরিয়ে, তখন তিনি বলে একটা কাজ বলে যে ও কিছু সৈন্যদল থাকে মুঘলদের সৈন্যদলকে এগেনস্টে বুঝিয়ে মুঘলদের সৈন্যদল নিয়ে আলাদা হয়ে যায় আর বিদ্রোহ ঘোষণা করে দেয়। এই মোহাব্বতে খাঁ বড় সর্দার ছিলেন, এ একবার সৈন্যর হেডও ছিলেন, ঠিক আছে। তো সৈন্যদলকে নিজের আন্ডারে টেনে নেয়। আবার মেহেরুন্নিসা কী করে, আবার বুদ্ধি লাগিয়ে পরে তাকে ধরে নিয়ে আসে, ঠিক আছে। সৈন্য উদ্ধার করে, আবার ধরে আসার পর একে মারতে যায়, কোনো ক্রমে সাউথ ইন্ডিয়া যেয়ে পরে পালিয়ে যায় মোহাব্বতে খাঁ। এটা কোয়েশ্চেন থাকে, মোহাব্বতে খাঁ কার জেনারেল ছিলেন, শাহজাহানের পরেও সৈন্য হেড থাকবে মোহাম্মতে খাঁ, ঠিক আছে। সাউথ ইন্ডিয়াতে ও আছে, কে, শাহজাহান, ঠিক আছে। পড়াবো সব নেক্সট দিন। গল্পগুলো এমন মনে রাখবে কোনোদিন ভুলবে না, চাপ নিও না। এবার যদি কোয়েশ্চেন হচ্ছিল যে নূরজাহান কি চাইছিল, কেন এমনি করছিল, নূরজাহান কি চাইছিল, এটাই আমরা দেখবো। এবার কি চাইছিল নূরজাহান, ও কি রাজা হতে চাইছিল? এর অ্যান্সারটা জানা যখন জাহাঙ্গীর মারা যায় তখন ফুটে ওঠে যে ও কী চাইছিল। ওকে অনেক ঐতিহাসিক পুরো ব্লেম করে গেছে যে ও যে নিজের স্বামী যখন ও মারা যায় প্রেমের চক্করে, মানে ওকে একটা খারাপ মহিলা হিসাবে ডিকোড করা হয়েছে, আবার একদিক থেকে অনেক ভালো মহিলা হিসাবে ডিকোড করা হয়েছে ওর ক্যারেক্টারটা, দেখবো আমরা। তো এই নূরজাহান কী চাইছিল না, নূরজাহানের যখন আমাদের আস্তে আস্তে কী হয় না, জাহাঙ্গীরের হুট করে মারা যায়। বলছি কেন মারা যায়, জাহাঙ্গীর যখন মারা যায় না, তারপরে রাজসভায় সবাই জানতে পারে যে জাহাঙ্গীর মারা যায়। কেন মারা যায় না, জাহাঙ্গীরের শরীর খারাপ ছিল বহুত দিন ধরে। তো জাহাঙ্গীরের যে এতদিন ধরে শরীর খারাপ ছিল, এটা রাজসভায় সবাই কখন জানতে পারে, যখন যেদিন জাহাঙ্গীর মারা যায়। তাহলে বাকি দিনটা লোক কেন জানতে পারেনি যে তার শরীর খারাপ ছিল, কারণ ওকে ওইভাবেই ট্রিটমেন্ট করেছিল কে, নূরজাহান তাকে A to Z দিত, ও যা লাগতো তাই দিত। ওকে কোনোদিন কোনো মানে যেটা বলে না ভালোবাসা, মানে এমন কিছু, মানে ওকে কোনো ইউটিলাইজই করতে দেয়নি বাইরে। ওর শরীর যে খারাপ হয়েছিল, শরীর সুস্থ করার জন্য যা যা দরকার ছিল সব করতো। সেই সময় ভারতের এমনকি ওয়ার্ল্ডের জায়গার জন্নত বলা হতো একটা জায়গা, কোন জায়গা, হেভেন অফ দ্য আর্থ, কাশ্মীরকে বলা হতো। তো যখন এর শরীর খারাপ হয় 1525, 26, 20 থেকে শুরু হয়, তো তখন থেকে ওকে নূরজাহান দুবার কাশ্মীর নিয়ে গেছিল, ঠিক আছে। নূরজাহান তাকে কাশ্মীর রাখায়, কাশ্মীরে অনেক দিন থাকে, তা মানে ওখানকার নাকি এমন বলা হতো যে কাশ্মীরের হাওয়া যদি কারো লেগে যেত না, শরীর ঠিক হয়ে যেত, মানে খারাপ মানে মানে মানুষের খারাপ যাতে মনের রোগ হয়, কঠিন রোগ হলে কাশ্মীরের হাওয়া খেলে নাকি ঠিক হয়ে যায়, ওয়েদার চেঞ্জ হয়ে ঠিক হয়ে যায়। ওখানে নিজেই তার চিকিৎসা চলতো, কিন্তু ঠিক আর হলো না। ওকে প্রত্যেকটা পীর দরবারে নিয়ে যাওয়া হতো, কিন্তু কেউ টের পেত না যে ও রাজা এরকম আছে।
ওকে প্রত্যেকটা পীর দরবারে নিয়ে যেতে হতো, ওকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়া হতো, কিন্তু কিছুতে আর কি হতো না, কারণ ও ছোটো থেকে এতটাই নেশা করে ফেলেছিল, এতটাই আফিম খেত, এতটাই সেবক। ও যখন নূরজাহানকে পেয়েছিল তখন ও ভেবেছিল আমি জগৎ পেয়ে গেছি, তাই তো বলেছে লাইট অফ দ্য প্লেস, তাই না, যে প্যালেসের আলো বলেছিল, তারপরে বলে জগতের আলো নূরজাহান, তাই না। কেন বললো? ও তখন বলছে সব পেয়ে গেছি আমি, আমার আর কিছু চাই না। ওইভাবে ও কী হয়েছে, আস্তে 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 দূরে চলে যাচ্ছিল। এবার রাজসভাতে কাউকে সামালতে হবে রে ভাই, নাহলে তো মুঘলদের মধ্যেই তো বিদ্রোহ হয়ে যাবে, চারদিকে বিদ্রোহ হচ্ছিল। ওই রাজসভা সামলানোর জন্য সামনে এসেছিল কে? নূরজাহান। ও ওই জন্যই সামনে এসেছিল, যেটা প্রমাণ হবে কি করে না, যখন ও এখানে যাবে আর যাওয়ার পর কাশ্মীর থেকে লড়তে এখানে লাহোরের কাছে ও মারা যাবে। তো লাহোরের কাছে যেদিন মারা যাবে তো সেদিন তো মন খারাপ কার হবে? নূরজাহানের। নূরজাহানের তো প্রচুর মন খারাপ। ও কি করবে না, লাহোরের কাছে তার কি করবে, সমাধিটা তৈরি করতে। কোয়েশ্চেন দে যে কোন দুটো সম্রাটের যার ভারতের বাইরে সমাধি আছে? বাবর আর বাবরের গল্প তো বলে দিয়েছি কেন হয়েছে, জাহাঙ্গীরের কেন হয়েছে বলছি, তাই না। বাদ বাকি সবাইকে ইন্ডিয়াতে আছে, কোয়েশ্চেন দিয়েছিল, তো দিয়েছিল ফিল্ম, সেগুলোই কোয়েশ্চেন হয়। আমার প্রত্যেকটা কথা কোয়েশ্চেন হতে পারে ভাই, ওই জন্য প্রত্যেকটা কথা লিখে রাখতে হবে, প্রত্যেকটা কথা কোয়েশ্চেন হতে পারে। কোয়েশ্চেন এভাবে আমি পড়াবো না, তোমাকে প্রত্যেকটা কথা মাথায় রাখতে হবে, এমন গল্প থাকবে তুমি ভুলবে না। তো যখন এখানে নিয়ে গেছে দেখছি, এখানেও একটা দরগাতে নিয়ে গেল, তারপরে এখানে ওয়েদার চেঞ্জ করালো কাশ্মীরে, তাও কোনো হলো না। ফেরার পথে যখন ফিরছিল, ঠিক আছে, তখন কি হলো, ও মারা গেল আস্তে আস্তে। যখন মারা গেল তখন সবাই জানতে পারলো তার শরীর খারাপ ছিল। এইবার এই পাশে আছে কে? শাহজাহান। তখনই ওই যে নূরজাহান চক্করেরই একজন, ঠিক আছে, শাহজাহানকে চিঠি লিখলো যে এই সময় মারা যাওয়ার পর তাহলে কি এবার হাতে কাজ চলে আসবে, সব দায়িত্ব নূরজাহানের, ও পুরো রাজা হয়ে যাবে, তাই না, রাজিয়ার মতো। তো যখনই এবার দেখছে তার দিক দিয়ে কোনো অ্যাক্টিভেট আসছে না, তিনি একদম নিউট্রাল হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। তখনই ওখান থেকে এই নূরজাহান চক্কর থেকে একজন লেটার পাঠায় কাকে? শাহজাহানকে, যে তুমি এসে এখানে। শাহজাহান যখন সৈন্য দল নিয়ে আসে এখানে অধিকার করতে আসে, এসে পরে দেখে কোনো যুদ্ধই না। নূরজাহানকে ডেকে পাঠায়, নূরজাহান কাছে আসে, নূরজাহানকে বন্দি কী বানাবে? বলছে তুমি এসে বলে তুমি যা আছে সব নিয়ে নাও। বলছে আমার যে ছিল, যার জন্য আমি ছিলাম, আমার সেই নেই, আমি আর কিচ্ছু চাই না। বলছে আমার আর কিচ্ছু চাই না, আমার যেই জন্য আমি ছিলাম এই রাজসভায়, এই রাজত্বে, আমার সেই হারিয়ে গেছে, আমার জগৎ হারিয়ে গেছে, তা আমি আর কী নেবো রাজা, আমি কাউকে কোনো কিছু চাই, তুমি যা করবে করো, শুধু আমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলছে আমাকে এই যে লাহোরে যেখানে টম বানিয়েছে, এখানে টম বানিয়েছে, এই টমের পাশে আমাকে একটা বাড়ি বানিয়ে দাও, আর আমাকে তুমি শুধু খাবার দাবারের ভাতাটা দিয়ে দিও। তো ওই টমটা যেখানে আছে তার পাশে একটা নূরজাহানের একটা ছোট্ট বাড়ি দিয়েছিল শাহজাহান, আর শাহজাহান আর তার মেয়ে লাডমালি দুজন মিলে চলে গেল জাহাঙ্গীরের টমের পাশে, ওখানেই ও মারা গেছিলো। ও টমটা আবার ওখানেই করে দিয়েছে। আর তারপর থেকে না রাজনীতিতে না কিছু, ওর ইয়াদে ও সারা জীবন ওখানেই থেকেছে। তো যদি ওর রাজ্যই যদি ওর সব থাকতো তাহলে কি করতো ও? তাহলে তো রাজা হয়ে যেত। এখানে অনেক ঐতিহাসিক ফলস কেটে যায়, আর শাহজাহান বিনা যুদ্ধে এটা পেয়ে যায়। বুঝতে পেরেছ? মানে উনি রাজনৈতিক তো ছিলেন নূরজাহানের সাথে হেভি মানে বিদ্যায় হেভি পারদর্শী ছিল, উনি শিকার করতে হেভি পারদর্শী ছিলেন, উনি ইচ অ্যান্ড এভরিথিংয়ে পারদর্শী ছিলেন, রথ চালাতে হেভি পারদর্শী ছিলেন। এমন শিকার করতেন মানে মানে তার সাথে সমসাময়িক ছিল না শিকারে, কোনো যোদ্ধাও ছিল না, এত ভালো শিকার করতে পারত, হরিণ শিকার করতে। তো যাই হোক, একদিন কি হলো, এবারে এখানে শাহজাহান আসবে, শাহজাহান এসে পরে দেখলে শুনে তো শাহজাহান অবাক হয়ে যাবে, আরে এটা কী হচ্ছে কেসটা, আমি তো অন্য ভেবেছিলাম, আমি তো সৈন্যদের নিয়ে গেছি, সাউথ ইন্ডিয়া যে সৈন্য ছিল সেগুলো নিয়ে গেছিলো যে আমি ওখানে আক্রমণ করবো, কিন্তু জিনিস তো হয়নি। জিনিস ও বলছে সব নিয়ে নাও, আমার কিচ্ছু চাই না, আমার যার জন্য আমি ছিলাম সে আমার হারিয়ে গেছে, তা আমি এইসব রাজপাট এগুলো নিয়ে কী করবো। দিয়ে ওর প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কী হয়, ওকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, শাহজাহান বসবে। এইবার আমরা কি জানবো নূরজাহান বুঝতে পারছি তো ক্যারেক্টার কতটা প্রেম ছিল,
এবার শাহজাহান কি বলে জাহাঙ্গীর ওকে কতটা ভালোবাসতো, এটা তো নূরজাহান ভালোবাসতো। জাহাঙ্গীর তো এমনি থেকে ওর নেচার খারাপ ছিল, অনেক মেয়ের সাথে ছিল, এই তো হারামে থাকতো, কিন্তু জাহাঙ্গীর যখন ওকে পাওয়ার পর যে ওকে কত ভালোবাসতো তার একটা উদাহরণ বলছি। জাহাঙ্গীরকে কি বলা হয় জানো তো? জাহাঙ্গীর প্রিন্স অফ জাস্টিস বলা হয়। তা আমরা যেগুলো কম্পিটিটিভে পড়ি না, যে জিনিসগুলো কিছু তো একটা কারণ থাকে, তবে এগুলো পড়ি, এমনি পড়ি না। যেগুলো কোয়েশ্চেন আসে হুট করে দিয়ে দিল এবছর বিশেষ ফিল্মসে আইনি 10 সালা কাকে বলে, তো কেন 10 সালা বলে, কেন দেবে, এমনি দেবে না? কারণ আমি তো সেদিন বললাম আকবরে, তো এখানেও তাকে প্রিন্স অফ জাস্টিস বলা হয়। জাহাঙ্গীর ইজ অলসো নোন এজ প্রিন্স অফ জাস্টিস। কোয়েশ্চেন দেবে, লিখে রাখবো, ম্যান অফ জাস্টিস, প্রিন্স অফ জাস্টিস বলা হয়। আর একে মানে জাহাঙ্গীর কি করেছিল, জঞ্জির ই আদিল তৈরি করেছিল। হি এস্টাবলিশ জঞ্জির ই আদিল, যেটাকে বলা হয় চেন অফ জাস্টিস। জঞ্জির ZANJIR, জঞ্জির ই আদিল, আর এটাকে বলা হয় চেন অফ জাস্টিস, যেটা চেন আগ্রা ফোর্টে ছিল। এখানে 63টা ঘন্টা লাগানো ছিল। হ্যাঁ, মানে যেখানে বিচার হতো না, যে জায়গায় বিচার হতো সেখান থেকে একটা লোহার শিকল থাকতো আমাদের জাহাঙ্গীরের বাড়ি অবধি। তো যদি কারোর মনে হতো যে বিচার ভুল হচ্ছে, আমি বিচার পাচ্ছি না, তো সবাই ওখানে ঘণ্টিটা বাজাতো, আর ওটা বাজতো কোথায়? জাহাঙ্গীরের কত ইসেই থাকতো। তো ও সেটার জন্য কি ন্যায্য বিচার করতো, সে যাই হোক। জাহাঙ্গীর কজন প্রিন্স অফ জাস্টিস বলা হতো। একবার কোয়েশ্চেন এসেছিল সিডিএসে যে এই যে জঞ্জির ই আদিলে কতগুলো ঘন্টা ছিল, বেল, নাম্বার অফ বেল 63টা ঘন্টা ছিল, ঠিক আছে? তো এবার জঞ্জির ই আদিল এটা তৈরি করেছিল। তো এতটা কেন মানুষ কেন ওর প্রতি হয়ে গেছিলো যে ওকে প্রিন্স অফ জাস্টিস বললো? নিশ্চয়ই ও কোনো একটাও জাজমেন্ট খারাপ দিত না। একদিন ঘটনা কি হয়েছিল, রাত্রে সময় হঠাৎ এই ঘন্টাগুলো বেজে উঠলো। জাহাঙ্গীর তখন কি করছে, ঘুমাচ্ছে, ঠিক আছে? হঠাৎ বেজে উঠলো, জাহাঙ্গীর কোনো রকম ঘুম থেকে উঠে বলে কি হলো কেসটা। আরও মুঘলে যারা ছিল আইনি বিশেষজ্ঞ সবাই উঠে গেছে। জাহাঙ্গীর ওখান থেকে দেখছে যে কি হয়েছে, না একটা মহিলা এসছে, মধ্যবয়সী মহিলা, 32-33 বছর বয়স, আর ও ই করে কাপড় ঢাকালি এসছে। যখন এসেছে তো জাহাঙ্গীর বললো কী হয়েছে, তখন বললো আপনি শুনেছি নাকি জাস্টিস দেন সব থেকে ভালো, আপনি নাকি মানে রাজা কম গড বেশি, ঠিক আছে, আপনার জাস্টিসে কোনো ভুল নেই, তো আমার আর জাস্টিস চাই। তো বলছে এত রাতে, বলছে আমার প্রবলেমসটা এমনি আছে, আমি এত রাতে এসেছি। তো বলছে ঠিক আছে তাহলে তুমি কালকে এসো। তো বলছে কী হয়েছে সেটা বলো। তো বলছে এই দেখো একটা তীর দেখিয়েছি ওকে, ঠিক আছে? তো বলছে এই তীরতে আমার যে স্বামী আছে স্বামীকে মারা হয়েছে। তো যখন এই তীরটা দেখেছে না, তখন ওখানে যতজন রাজসভায় ছিল রাত্রেবেলায়, মানে ওইখানে তারা সবাই অবাক হয়ে গেছে। মানে জাহাঙ্গীর দেখে পাগলের মতো হয়ে গেছে তীরটা দেখে পড়ে, আর যারা সবাই আছে সবাই হয়ে গেছে। এবার কি হবে? তীরে একটা নাম লেখা আছে শুধু, ওই নামটা দেখে পড়ে, ওই জন্য এত রাতে ও এসছে। সবাই পাগলের মতো করছে, এটা কী আছে, কী হয়েছে কেসটা, এরকম ব্যাপার। যত রাজসভায় তখন সবাই বেরিয়ে চলে এসছে, আর জাহাঙ্গীর শুধু মানে অবাক হয়ে গেছে, হতবাক। জাহাঙ্গীর কেন জাস্টিসকে বলা হয়, জাস্টিস তো করবে। তো কী এমন ছিল তীরটাতে লেখা যে সবাই অবাক হয়ে গেছে, ঠিক আছে? যত রাজসভায় সবাই, এবং রাতে সবাই দাঁড়িয়ে সবাই জাহাঙ্গীরের মুখ দিয়ে তাকাচ্ছে। জাহাঙ্গীরও পাগলের মতো চুপচাপ আছে, একদম হয়ে গেছে। জাহাঙ্গীর বললো তখন মহিলাটাকে, ঠিক আছে তুমি কালকে আসো সকাল 10টায়, আমি তোমার বিচার করব। যেটা আমি বিচারে ব্যাপারে বলছে এই তীর আমার স্বামীকে মেরেছে। এই তীর একজনকে মারতে গেছিলো, একটা পশুকে, হরিণকে, কিন্তু না লেগে পড়ে ওর স্বামীর লেগে গেছে, মরে গেছে। আর তীরটাতে লেখা ছিল নূরজাহান। তো যখন তীরে নূরজাহান লিখে আছে, তো ও এত ভালোবাসে, তো কে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে কে থাকবে? নূরজাহান।
ওই প্রমিস করলো রাত্রে যে হ্যাঁ বিচার হবে, যেটা আমি বলেছি। কাঠগড়ায় কে দাঁড়াবে? নূরজাহান দাঁড়াবে। একদিন পরে তাকে ডাকে, আর কে বিচার কে করবে? জাহাঙ্গীর করবে। তো এই খবরটা যখন জানাজানি হয়, একদিন পরে ডাকে যে কালকে আসো না, পরশু দিন আসো। ওই একদিনে পুরো রাজ্য জুড়ে জানা হয়ে যায় যে বিচার হবে কার? নূরজাহানের। যারা ওর ভালো চায়, যারা খারাপ চায়, সবাই দূর দূর থেকে লোক ওই বিচার দেখতে আসে। পুরো মানে পুরো আগ্রা ফোর্ট লোকে ভরে যায় ওই বিচার দেখার জন্য। জাহাঙ্গীর এসে কাঠঘোড়ায় দাঁড় করিয়ে রাখে কাকে? নূরজাহানকে। সবাই চলে আসে বিচার দেখতে, অনেক লম্বা লাইন লাগে, যমুনা নদীর থেকে শুরু করে সবাই আসে, মেলার মতো লাগে যে কি হবে বিচারে। মহিলা আসে, তীরটা নিয়ে আসে। জাহাঙ্গীর বলছে কি হয়েছে তোমার? তো বলছে তুমি বুঝবে না। জাহাঙ্গীরকে বলে আপনি বুঝবেন না যে আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে আমার মারা গেছে, সেটা আমি কি করে বলতে যাবো যে আমার কি কষ্ট লেগেছে? তো বলছে ঠিক আছে, এবার বিচার কি হবে? সবাই একদম টেনশনে খাচ্ছে যে কি করবে, আদৌ বিচার দেবে? তো এখানে ওখানে প্রিন্স অফ জাস্টিস বলছে ওকে, এখন কিছু তো ব্যাপার আছে। জাহাঙ্গীর তখন বলছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, আর তীরধনুক আনতে বলে। তীরধনুক নিয়ে আসে, আর এখানে যে নূরজাহান দাঁড়িয়ে থাকে, আর এখানে দাঁড়িয়ে থাকে মহিলাটা, যে তুমি সোজাসুজি আসো, তীরধনুক দেয়। আর জাহাঙ্গীর বলে যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে তীর মেরে দাও, আর ও জামাটা খুলে দেয়। জাহাঙ্গীর বলছে কেন তোমাকে আমি কেন মারবো? বলছে তবেই কষ্টটা ও পাবে, যে তোমার যে কষ্টটা হয়েছে সেই ফিলিংসটা একমাত্র ও তখনই পাবে যখন তুমি আমাকে মারবে। কিন্তু ও আমাকে ততটাই ভালোবাসে যতটা তুমি তোমার বরকে ভালোবাসতে, আর তবে এটা জাস্টিস পূরণ হবে। আর রাত সবাই যারা থাকে সবাই তো পাগল হয়ে যায়, এত লোক থাকে, পুরো সবাই দেখে বিচারটা, যে তুমি তুমি তীরটা এবার আমাকে মারো, তুমি আমাকে মেরে দাও, তবেই তুমি শান্তি পাবে। কারণ তবেই তো ওর এতটা পরিমাণ দুঃখ লাগবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। বুঝতে পেরেছিস তো? তখন সবাই হয়ে থাকে কি হবে এবার। তখন লোকটা বলল, যে মানে যে মহিলাটা বলল যে দেখো এটা ও বললো যে এটা আমার বিচারেরই ন্যায়াধীশ যে থাকে সে সিলমোহর মেরে দেয় যে বাদশাকে আজকে কি মারা হবে? তীর মারা হবে। আর এটাও বলে দেয় যে এটাই ফাইসলা, তুমি খুশি আছো? ফাইসলাতে তো খুশি থাকতে হবে, ওকে তো সমপরিমাণ জিনিস দিয়েছে, কোনো হয়নি। এবার ও আসে, তখন ও বলে যে দেখো এটা আমার স্বামী মরেছে, আমি মেরেছি। ও বলে যে মেরেছে আমার স্বামী, একজনের স্বামী মরেছে, কিন্তু আজ যদি আমি তোমাকে মারি তাই গোটা মানে বিশ্বের তুমি বাবা হচ্ছ ভারতের, তা আমি অনেকের বাবাকে মেরে ফেলবো বা অনেকের মেরে ফেলবো, তাই তোমাকে আমি মারতে পারবো না, যেহেতু তুমি রাজা মানে সবাইকার পিতা, তা আমি সবাইকার পিতা, একজনের জন্য সবাইকে পিতা নিতে পারবো না। তো এইভাবে জাহাঙ্গীর সেদিন বেঁচে যায় আর কি, জাহাঙ্গীরকে মারা হয় না। আর পুরো জিনিসটাও পূরণ করে, তাই ওকে প্রিন্স অফ জাস্টিস বলা হয়। শুধু শিকলটা লাগায়নি বলে ওই প্রিন্স অফ জাস্টিস বলা হয়নি, এই ঘটনাটার জন্য বলা হয়। ওর বিচার দেখতে তারপর থেকে যা বিচার হতো না, ওই লোকের মেলা লেগে যেত দেখতে। এটা শুধু একটা ঘটনা, এমনি প্রচুর ঘটনা আছে, বুঝতে পারছিস তো? এখান থেকে ওর প্রেমের পরিচয় দিচ্ছে। ঠিক আছে, নেক্সট লিখবো না, এটা এখানে থেকে যাবে। ঠিক আছে, এইটা কোনোদিন ভুলবে না, চাপ নিও না, এটা এখানে থেকে যাবে। আছে কার কাছে তাহলে? তো যাই হলো, তো কেস হচ্ছে এরকম, এদের প্রেম ছিল, বুঝতে পারলে তো? তো যদি রাজ্যই মেন থাকতো তাহলে কি করতো, নূরজাহান কিন্তু মারা যাওয়ার পর রাজ্য নিয়ে নিত, তাই না? ওই রাজা ডিক্লেয়ার করে দিত বা ওর ছেলেকে করে দিত। ও ওইসব করেনি। ও যখন বললো আমার সব কিছু চলে গেছে, আমার আর কিছু চাই না, আমাকে ওখানে একটা ছোট্ট করে দাও, ও ওখানেই করে দিয়েছিল। আর ওখানেই ও রোজ ওকে পুজো করতে করতো, আস্তে আস্তে ওখানেই মারা যায়। ঠিক আছে, ওদের চ্যাপ্টার ক্লোজড হয়ে যায়। বুঝতে পেরেছিস তো? এরকম প্রেম আর কি। তো নেক্সট লিখছি আমরা জাহাঙ্গীরের সময়ের লিখব। তাহলে আমরা এর প্রেমের দিকটা জানলাম, তাই না? যে কীরকম তাদের রিলেশন ছিল, কী ছিল। আমরা শাহজাহানও বিদ্রোহ জানলাম, আমরা মোহাম্মদ খানও বিদ্রোহ জানলাম, আর আমরা ঔরঙ্গজেবকে মেরেও ফেললাম, তাই না?
এবার নেক্সট ঔরঙ্গজেব কী কী কাজ করেছিলাম তার মধ্যে, সরি, জাহাঙ্গীরকে মেরেও ফেললাম। আর জাহাঙ্গীরের কাজের মধ্যে একটা কাজ দেখলাম, কি দেখলাম, দেখো প্রিন্স অফ জাস্টিস বলা হয়, তাই তো। এবার নেক্সট কাজ লিখবো আর্ট অ্যান্ড কালচার জাহাঙ্গীরের, শুধু অনলি ফর জাহাঙ্গীরের। আমরা মুঘল আর্ট অ্যান্ড কালচার পরে পড়বো, ঠিক আছে। কারণ এর সময় কি হয় না, আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে ভারতে চরম শিখরে পৌঁছে যায়, তাই না, এই মুঘলের দিক দিয়ে। মানে ভারতের যদি বলে কার সময় আর্ট অ্যান্ড কালচার চরম শিখরে পৌঁছে যায়, কী হবে অ্যান্সার, জাহাঙ্গীর। কি হয়েছিল এই সময় যে আর্ট অ্যান্ড কালচার এতটা সে পৌঁছে যায়? কি ডেভেলপ করেছিল, কি হয়েছিল? আবার এটাই কোনো কোয়েশ্চেন আসে, তাই না, মানে ইংলিশে কি বলে এটাকে, ফ্রেস্কো, তাই তো, ঠিক আছে, বলছি আমি। এর আগে যখনই পেন্টিং করা হতো না, যারা পেন্টাররা পেন্টিং করতো, পেন্টিংয়ে শুধু থাকতো রাজা রানী, রাজা রানী, রাজা রানী, রাজা রানী। তো প্রথমবার পেন্টিংটা রাজা রানী থেকে বেরিয়ে আসে কোথায়, নেচারে। এ গাছগাছালির পিকচার ভালোবাসতো, অনেক গাছগাছালি পিকচার সেই সভাসদরা আঁকতো যারা পেন্টার ছিল, অনেক পশু পাখির পিকচার আঁকতো, নেচারকে ভালোবাসতো, নেচারের পিকচারগুলো এখানে কি হতো, আঁকা হতো। এটা প্রথমবার হয়েছিল যে পিকচারটা বেরিয়ে এসেছিল ওই রাজা রানী থেকে সরে কোথায়, নেচারের পিকচার আঁকা হয়েছিল। তো এটা একটা বড় পয়েন্ট। প্লাস জাহাঙ্গীর নিজে পিকচার প্রচুর ভালোবাসতেন, আঁকতে প্রচুর ভালোবাসতেন। এবং জাহাঙ্গীর এতটাই ভালোবাসতেন, জাহাঙ্গীর বলতেন যে আমাকে একটা পেন্টিং এঁকে দাও, যেখানে একটা পেন্টিং যদি 7টা শিল্পী মিলে আঁকে, আর আমি যদি সেটা চোখ বন্ধ করে আমি হাত দিয়ে বলে দেবো বা দেখে বলে দেবো যে এটা কে 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 এঁকেছে, কোন পার্টটা কে এঁকেছে। এটা জাহাঙ্গীরের ডিটেকশন ছিল, জাহাঙ্গীর বলেও দিয়েছিল একদিন। মানে একটা পিকচার যদি একটা পিকচার ধরেন, একটা পিকচার, তো এই পিকচারটা যে এই যে ধরে এটা কেউ আঁকলে, এটা কেউ আঁকলে, এটা কেউ আঁকলে, এই পিকচার কেউ আঁকলো, তো এই যে আঁকলো না, তো এইটা ও যখন দেখে বলে দিত এটা হচ্ছে এই ওস্তাদ এঁকেছে, এটা ওই ওস্তাদ এঁকেছে, এটা এই ওস্তাদ, মানে একই পিকচার যদি ও এমন ওর আর্টকে এমনভাবে ভালোবাসত জাহাঙ্গীর। এর সময় কিছু বিখ্যাত আর্টিস্ট ছিলেন, লিখে রাখবো নাম, চিত্রকার আবুল হাসান। প্রথম হচ্ছে আবুল হাসান, ঠিক আছে। একে বলা হতো চিত্রকারের রাজকুমার বলা হয়, চিত্রকারের রাজকুমার বলা হয় আবুল হাসানকে। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওস্তাদ মনসুর, ওস্তাদ মনসুর। তারপরে মোহাম্মদ নাদির, মোহাম্মদ নাদির। ফারুক বেগ লিখেছি, লিখবো ফারুক বেগ। মোহাম্মদ নাদির, ফারুক বেগ, আবুল হাসান, ওস্তাদ মনসুর। তারপরে লিখব বিশেন দাস, বিশেন দাস, অনেকে বিষ্ণু দাস বলে, বিশেন দাস, এর অনেক জায়গায় বিষ্ণু দাস বলা হয়েছে। বিশেন দাস, বয়রসি পেটকাটা মুদুন শেখার মুদুন্ন, হ্যাঁ বুঝলি বুঝলি। ঠিক আছে, বিশেন দাস বা বিষ্ণু দাস আর লাগবে না। তো এরা ছিল এই সময় কি চিত্রকর। এই সময় প্রথম পিত্রা দুরানি শৈলী, পিত্রা দুরানি শৈলী লিখবো। অ্যাট দিস টাইম ফার্স্ট পিত্রা দুরানি শৈলী, পিত্রা দুরানি শৈলী মানে এটা একটা আর্টের ফর্ম, দ্য পিত্রা দুরানি ফর্ম বলতে পারি, দ্য পিত্রা দুরানি ফর্ম। পিত্রা
PITRADURANI, পিত্রা দুরানি ফর্ম, ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। অ্যাকচুয়াল এই ফর্মটা যে এনেছিল জাহাঙ্গীর আনেনি, এই ফর্মটা এনেছিল নূরজাহান। আর্ট অ্যান্ড কালচার, আর্টের ক্ষেত্রে এই ফর্মটা প্রথম নিয়ে এসেছিল নূরজাহান। তো হোয়াট ইজ পিত্রা দুরানি ফর্ম? দেখো, পিত্রা দুরানি ফর্ম কিছুই না, আজকাল যেটা 3D পেন্টিং, যে প্রথম 3D পেন্টিংয়ের কনসেপ্টটা এখানে এসছে। পিকচারগুলো এমনভাবে করা হতো, সাদা মার্বেলের ওপর ফুল, নেচার, গাছপালা, হাতি এমনভাবে আঁকা হতো যেমন তুমি সামনে থেকে দেখতে যেগুলো সব বেরিয়ে আছে দেওয়াল থেকে, যখন আমরা 3D। এই ফর্মটাকে পিত্রা দুরানি ফর্ম বলে, যেটা প্রথমবার ভারতে ইন্ট্রোডিউস হয় কখন? জাহাঙ্গীরের সময়। আর যেটা জনক বলা হয় কাকে? মেহেরুন্নিসাকে। মেহেরুন্নিসা এটাকে নিয়ে আসে। মেহেরুন্নিসা এটার জন্য সব কিছু যা করার সব ও করেছে। ও যত মানে ও এটাকে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করেছিল। মেহেরুন্নিসাও ভালো ছবি আঁকতে পারে। যা পাচ্ছিস লিখবি। ঠিক আছে, এই সময় প্রথম ইরানের যে আর্ট অ্যান্ড কালচার সেটাকে ইন্ডিয়াতে ইনপুট করা হয়। লিখে রাখবো, অ্যাট দিস টাইম ইরানি আর্ট অ্যান্ড কালচার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। আর মুঘল পেন্টিং ওয়াজ ফ্লোরিশড ডিউরিং হিজ টাইম। চরম সীমা চলে গেছিল। আর এই সময়টাকে, জাহাঙ্গীরের সময়টাকে কি বলা হয়? গোল্ডেন এজ অফ মুঘল আর্ট। গোল্ডেন এজ অফ মুঘল আর্ট। ঠিক আছে। আর জাহাঙ্গীরও প্রচুর জ্ঞানী ছিলেন, তার সাথে প্রচুর গান, হিন্দিতে গান লিখেছিলেন তিনি, জানো জাহাঙ্গীর। লিখব, জাহাঙ্গীর রোট মেনি হিন্দি সং। প্রচুর হিন্দি গান লিখে, যেগুলো পরে হিমেশ করে। ঠিক আছে, লিখব, জাহাঙ্গীর রোট মেনি হিন্দি সং। হ্যাঁ বলো, লিখব, মুঘল অ্যাট দিস টাইম মুঘল পিরিয়ড অলসো নোন এজ গোল্ডেন এরা অফ আর্ট বা গোল্ডেন এজ অফ আর্ট। যে বলবে কোন পিরিয়ডটাকে গোল্ডেন এজ অফ আর্ট পিরিয়ড হয়, কী হবে? আর যদি বলে মুঘলে কার পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়, তখন কী হবে? পুরো মুঘলে শাহজাহান। ঠিক আছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে বলা হলে কার কী হবে? আকবর। আছে, তুমি কোয়েশ্চেন নিজে বানিয়ে নিতে পারবে। তারপরে লিখবো হিজ কোর্ট পোয়েট। এই জাহাঙ্গীরের কোর্ট পোয়েট কে ছিল? লিখে রাখবো, কোর্ট পোয়েট মানে কি? সভাকবি। কে ছিলেন? মীর আবু তালিব। আবু তালিব। লিখব, ইন 1608 ব্রিটিশ অ্যাম্বাসেডর উইলিয়াম হকিন্স। এটা সম্বন্ধে আমি সেরকম কিছু বললাম না, তাই না? যে সময় প্রথম ইংরেজরা এসেছিল। কেন বললাম না? কারণ আছে, কেন ইংরেজদের সময় এগুলো আবার বলতে হবে, তাই এখন বলাটাই বেকার। ঠিক আছে, তাই এখন আর খরচা করলাম না। তো লিখবো, শুধু লিখিয়ে দিচ্ছি এর হিস্ট্রিটা কি, কীভাবে এলো, কেন এলো, কী করবো, সব বলবো আমি। 1600 এদের সবাই বললেন না, মানে লাভ স্টোরিটা খিঁচে যাবে ইংরেজগুলো, এখানে ইংরেজ ঢুকিয়ে লাভ নেই। লিখবো, ইন 1608 ব্রিটিশ অ্যাম্বাসেডর, ঠিক আছে, উইলিয়াম হকিন্স ভিজিট ইন ইন্ডিয়া বা হিজ কোর্ট, ভিজিট হিজ কোর্ট। এবং উইলিয়াম হকিন্সকে 400 মনসবদার দিয়ে দেয়। হকিন্স হেড 400 মনসবদার। তাহলে হকিন্সকে 400 মনসবদার দিয়েও দেয়। আর হকিংয়ের আরেক নাম কি জানো? তোকে কী নাম দেয়? ওকে বলা হয় ইংলিশ খান। হকিন্স, উইলিয়াম হকিন্স ইজ অলসো নোন অ্যাজ কি?
ইংলিশ খান। সব বলবো, ওর সময় বলবো। তাহলে এই সময় প্রথমবার ইংরেজরা ভারতে এলো, সুরাটে এসেছিল, তাই না? এই সুরাটে 1608 সালে এলো, এসে ওরা জাহাঙ্গীর কাছে গেল, জাহাঙ্গীর ওদেরকে 400 মনসবদার দিল, ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন হকিন্সকে। আর স্যার টমাসের কখন এসেছিল? কার সময় এসেছিল? জাহাঙ্গীরের সময় এসেছিল স্যার টমাসেরও। লিখবো ইন 1615, লিখবো ইন, তারপরে পয়েন্ট ইন 1615 স্যার টমাস রো ভিজিট ইন হিজ কোর্ট অ্যাজ এ অ্যাম্বাসেডার। একে রাজা জেমস ওয়ান পাঠিয়েছিল। লিখবো ইন 1615 1615 সালে স্যার টমাস রো ভিজিট হিজ কোর্ট, কোর্ট মানে রাজসভায়, অ্যাজ এ অ্যাম্বাসেডার অফ ব্রিটিশ কিং, অ্যাজ এ অ্যাম্বাসেডার অফ ব্রিটিশ কিং জেমস ওয়ান, প্রথম জেমসের আন্ডারে মানে কে পাঠিয়েছিলেন। পর্তুগিজরা ভারতে কখন এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে। আর পর্তুগিজরা এর সময় কী হলো না, এর সাথে পর্তুগিজ হেভি কী হয়ে গেল, সম্পর্ক হয়ে গেল। তো এর সময় কী হলো, পর্তুগিজরা লিখবো 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজরা প্রথম ফ্যাক্টরি তৈরি করলে কোথায়? সুরাটে, 1612 খ্রিস্টাব্দে। কে পারমিশন দিল? জাহাঙ্গীর পারমিশন দিল যে একটা সুরাটে কী করলে, ফ্যাক্টরি তৈরি করে দিতে। তাহলে এর সাথে কাদের সম্পর্ক ভালো ছিল? আমাদের পর্তুগিজদের, তাই তো ফ্যাক্টরি তৈরি করতে পারলো। আর যেহেতু সম্পর্ক ভালো ছিল তাই পর্তুগিজদের সাথে মিশে পড়ে পর্তুগিজরা একে একটা টোব্যাকো চাষ করার জন্য বললো, ভারতে পারমিশন নিল। আর এর সময় ভারতে প্রথমবার লিগালিভাবে টোব্যাকো চাষ হলো। টোব্যাকো কাল্টিভেশন ওয়াজ স্টার্টেড ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। অ্যান্সার ইজ কী হবে? জাহাঙ্গীর। কার কই দেখিনি তো, না না, টোব্যাকো জাহাঙ্গীর। এর রাজসভায় না দুজন খুব বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিল, যার নাম ছিল জগন্নাথ ভট্ট। লিখবো, লিখিয়ে রাখতে পারিস বা নাও লিখতে পারে, কোনো চাপ নেই, আমি জাস্ট বলে দিলাম যাতে পড়ে গেলে আমাকে না কিস্তি দাও। জগন্নাথ ভট্ট একটা বিখ্যাত সঙ্গীত ছিল জগন্নাথ ভট্ট। একটা নেই লাগবে। এই পঞ্চম শিখ গুরুকে হত্যা করেন, তাই না? নূরজাহানের মানে কি ছিল? জগতের আলো। আর আরেকটা জিনিস এখানে লিখে রাখবে। আর আমরা জাহাঙ্গীর, দ্য ওয়ার্ড জাহাঙ্গীর মিনস লিখে রাখবো। দ্য ওয়ার্ড জাহাঙ্গীর মিনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখবো কি? ওয়ার্ল্ড কনকেয়ার বা বিশ্বজয়ী। জাহাঙ্গীর মানে হচ্ছে বিশ্বজয়ী, আসবে। জাহাঙ্গীর মানে কি? জাহাঙ্গীর মানে হচ্ছে বিশ্বজয়ী। আর এর আসল নাম ছিল মোহাম্মদ নইরুদ্দিন সলিম, তাই না? এর সময় প্রথম টোব্যাকো চাষ হয়েছিল। পর্তুগিজরা ওই বীজটা দিয়েছিল চাষ করার জন্য, তাই এরা চাষ করেছিল। ব্যাস, আজকের নিয়ে এখানেই শেষ করছি আমরা। হ্যাঁ, আরেক দুটো জিনিস আছে লিখে রাখবো আমরা, যেমন শালিমার বাগ যে তৈরি করেছিল, শালিমার বাগ, তাই না? শালিমার বাগ তৈরি করেছিল, কাশ্মীরে আছে। হ্যাঁ, শালিমার বাগ। হ্যাঁ, শালিমার বাগ যেটা কাশ্মীরে আছে সেটা তৈরি করেছিল ইনি। হ্যাঁ, ইসাদ গার্ডেন আছে, ঠিক। শালিমার বাগ, বাগ মানে কি? তাহলে আজকের জন্য জাহাঙ্গীর শেষ হয়ে গেছে। এর বাইরে কোনো টপিক আসবে না জাহাঙ্গীর থেকে, এটাকে আমি শিওর, যে কোনো পরীক্ষা দাও, ঠিক আছে? তো এটা ভালো করে পড়ে নেবে। আর আমি এখন পাচ্ছি না পড়াতে।